তোর মারটাই বাকি আছে। রাফির মতো তুইও মার আমায়। তুই কেন হাত গুটিয়ে বসে আছিস? মার তুইও, একেবারে মেরে ফেল আমায়। বিশ্বাস কর, এইভাবে বাঁচতে খুব কষ্ট হয়। ততদিন এই কষ্ট থাকবে যতদিন না আমি মরবো, আর নয়তো রাফি মরবে। রাফিকে তো আমি মারবই, যদি বেঁচে থাকি তাহলে ওকে আমি মারবই। আমাকে মারলে মারতিস, কিন্তু আমার ব্লসম, ওর দিকে হাত বাড়িয়েছিলে কেন তুই? প্রথম কোনো মেয়েকে ভালোবেসেছি আমি, বুঝলি? ওকে ভালোবেসেছি আমি, আর তুই ওই টার্গেট করলি, শ্যুট করলি ওকে। যদি ওর কিছু হয়েছে তো তুই খুব ভালো করে জানিস আমি আমার জিনিসের উপর কারোর হস্তক্ষেপ পছন্দ করি না। আর তুই আমার জিনিসের দিকে হাত বাড়ালি, দূরে সরেছিলি তো মেয়েকে আমার থেকে। তুই জানিস পাগল হয়ে গেছিলাম আমি। পাগল বানাতেই তো দূরে সরিয়েছিলাম ওকে, কিন্তু আফসোস পাগল হয়ে মরি না তবুও। আমি খুব ভালো করেই জানি তুই তোর আপনজনদের হারানোর ভয় কতটা পাস। এটাই তো তোর দুর্বলতা, এটাই কাজে লাগালাম। মেহিকে দূরে সরাতে একটু কসরত করতে হয়নি আমায়। ওর মাই ওকে দূরে সরিয়েছে, আমাকে প্রশ্রয় দিয়েছে। কি বলতো, মিহি ওর মায়ের সবচেয়ে বড় দুর্বলতা। বিধবা হয়ে বেচারে নিজের দুর্বলতাকে আঁকড়ে বাঁচতে চায়। তাকে তো বাঁচতে দিতে হবে বল, কিন্তু না, আমি আর তাকে বাঁচতে দিব না। মেহিকে মেরে দিব আমি। কাল কুলে লেগেও মরেনি, আমি তো ভেবেছিলাম মরবে। মরেনি তো কি হয়েছে, এবার মারব। মেহিকে মারলে উনিও মরবে আর তুইও মরবি আপনা আপনি। রাফির রক্তচক্ষু ক্ষিপ্ততায় গর্জে উঠল সে, চিবুক বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। মেয়েকে মারবি? আমার ব্লসমকে মেরে দেখা। তুই বাঁচলে তবেই তো মারবি ওকে। মারবি আমায়? সত্যিই মারবি? জানে মেরে দিবি একেবারে? আচ্ছা মার, কিন্তু একটা কথা বলি, আমায় মারলেও মিহিকে কখনো পাবি না তুই। মিহির মা ওকে ঠিক দূরে সরিয়ে নিয়ে যাবে। এর আসল কারণ আর মিহির আসল পরিচয় কোনোদিন জানতে পারবি না তুই, আর না কোনোদিন মিহিকে পাবি। কথা শেষ করে গা দলিয়ে ঝঙ্কার তুলে হেসে উঠল সারফারাজ। এক মুহূর্তে হাসি থামিয়ে মুখখানা করুণ করল, চোখ দুটো ভেজা ওর। অদ্ভুত স্বরে বলল, মেরে দে আমায় রাফি, বাঁচিয়ে রাখিস না। আমায় বাঁচিয়ে রাখলে তুই বাঁচবি না, তোকে বাঁচতে দিব না আমি। তোকে বাঁচিয়ে রাখলেও আমার কষ্ট হবে, আর মারতে গেলেও আমার কষ্ট হবে। নিজে বাঁচলেও কষ্টে বাঁচতে হবে, আর মরলেও কষ্টে মরতে হবে। একটাই বেছে নিই, মেরে দে আমায়। এভাবে বাঁচতে খুব কষ্ট হয় রে, প্রতিদিন ধুকে ধুকে মরি আমি। একেবারে মেরে ফেল আমায়। টুপ করে পানি গড়ালো গাল পেয়ে। রাফি আর পারল না ওর দিকে তাকিয়ে থাকতে। নিজের মাথার চুল নিজের দোহাতে খামচে ধরে ছটফট করে উঠে দাঁড়ালো ও চিৎকার করে উঠল ভেজা করুণ স্বরে। আরে আমার সাথে কেন এমন হয়? কেন কেন কেন? তুই তো আমার সব ছিল রে, তাহলে কেন এমন করলি? এমন পাল্টে গেলি কেন তুই? তুই তো জানিস তোর বোন কেমন ছিল। তোকে আমি সেদিন কেন চর মেরেছিলাম সেটাও জানিস। তাহলে এমন কেন করেছিস তুই? তোর বোন সুইসাইড করেছে, তা আমি কি করব? কি করার ছিল আমার? আমি তোকে আঘাত করেছি, মেরেছি আমি তোকে, কারণ তুই আমার জানে হাত দিয়েছিস। আমায় মারলে আমি কিচ্ছু করতাম না তোকে, কিন্তু মেহি, ওকে আঘাত করলি কেন তুই? এখন আমি কি করব? তোকে তো মারতে পারবো না আমি। রাফির দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, চোখ বুঝতে ঝরঝর করে পানি গড়ালো চিবুক পেয়ে। মাথা ফেটে যাচ্ছে, বাহুর ব্যান্ডেজ লাল, তরলে ভিজে জবজবে। সারফরাজ বাঁকা হাসলো, নিজের শরীরকে নরম করলো। রাফি পিছু ফিরে। শান্ত রাফি, কারোর নজর এইদিকে নেই। সারফারাজের হাতের বাঁধন আলগা হয়েছে এতক্ষণে। শরীরে ক্ষীণ শক্তিতে সে ধীরে সুস্থে উঠে দাঁড়ালো, মেঝে থেকে একটা কাঠের তক্তা তুলে নিল। হেসে উঠল বিকট শব্দে। আমায় মারতে পারবি না? তাহলে আমি তোকে মেরে দিই। রাফি পিছু ফিরার আগে শক্ত তক্তার বাড়ি ওর শরীরে পড়ার আগে শান্তর চিৎকার। রাফি! সাথে সাথে পুরো গোডাউন হল জুড়ে নিস্তব্ধতা ছেয়ে গেল এক মুহূর্তে। রাফি পিছু ফিরতেই ছলকে উঠল। সারফাজ স্তম্ভের নাইঠায় দাঁড়িয়ে হাতে কাঠের তক্তাটা উপরে তুলেছিল রাফিকে আঘাত করার জন্য, তবে আঘাত করতে পারেনি। সারফারাজের হাত থেকে আপনা আপনি টলে পড়ল কাঠের তক্তাটা। এর সেকেন্ড কয়েকের মাথায় সে নিজে টলে পড়ল, উবু হয়ে হুমড়ি খেয়ে পড়ল ধুলো জমা মেঝেতে। নিঃশ্বাসের মৃদু কম্পনে প্রকল্পিত হলো আশপাশ। ধুলো উড়ল, একটু মিলিয়ে গেল তা। মাথার পেছন দিয়ে গলগলিয়ে রক্ত বেরিয়ে ভিজে গেল মেঝে। রাফি স্তব্ধ। সারফারাজের ঠিক পেছনে শান্ত দাঁড়িয়ে, হাতে লোহার রড, চোখমুখ বিকৃত ওর। ক্ষুব্ধ দৃষ্টি মেঝেতে পড়ে থাকা সারফারাজের পানে। রাফি অস্পষ্টে উচ্চারণ করল, শান্ত, কি করলি এটা? সরফরাজ! চুপ, একদম চুপ। একটাও কথা বলবি না। বাঁচার তাগিদে এমন দু একটা
কিট রাস্তা থেকে সরাতে হয়। চল এখান থেকে। সারফারাজ নিভু চোখে চেয়ে নিঃশব্দে হাসল। রাফির কাতর ভেজা দৃষ্টি লক্ষ্য করে চোখ বোঝার আগে থেমে থেমে পিস ফিস করলো। আমার বাপ মারে একটু দেখিস রাফি, ওরা আজও তোকে ছেলে মানে, ওদের কাছে আজও তুই সেই রাফিই আছিস। ওদের একটু দেখিস প্লিজ। আমার বোনের পর আমি ছাড়া ওদের আর কেউ ছিল না, আজ থেকে আমিও আর থাকবো না, ওদের খেয়াল রাখিস। রাফি কেঁপে উঠল। শান্তর বাহুতে নিজের শক্তি খাটিয়ে ওকে টেনে নিয়ে আসলো বাইরে। গজগজ করছে সে। চক্ষু আড়াল না হওয়া অবধি রাফি তাকিয়ে রইল ওর কোনো এককালের প্রাণপ্রিয় বন্ধুর দিকে। বিধ্বস্ত মিলটার মেঝেতে পড়ে রইল এখন। মিলের বাইরে বেরিয়ে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল রাফি। এক মুহূর্তে বিধ্বংসী মিলটার চেয়ে থাকার মাঝে বিস্ফোরণ ঘটল সেখানে। ভোরকে চমকালো রাফি, তবুও নড়ল একটু। ধাঁধা অগ্নিশিখা জ্বলছে চোখে মুখে। তার তাপ রাফির গায়ে এসে লাগছে, জ্বলে যাচ্ছে ওর শরীর। শান্ত দাঁড়িয়ে থেকে হাতের ছোট্ট লাল বোতামটার মতো কিছু একটা গর্জে ছুঁড়ে মারল কোনো একদিকে। দাঁত পিষল অগ্নিকাণ্ডের দিকে তাকিয়ে আবারও টেনে তুলল রাফিকে। কি দেখছিস এভাবে? সারফরাজ নেই শান্ত, মেরে দিলাম আমরা ওকে, ও আর আসবে না। মেরে দিলাম নয়, মেরে দিয়েছি। আমি মেরেছি ওকে, বুঝলি? তুই কিচ্ছু করিসনি, আমি মেরেছি ওকে। ওর মৃত্যু প্রাপ্য ছিল, অবধারিত ছিল ওর জন্য। কিছু করিসনি তুই। এখন চল এখান থেকে। রাফি আচমকা শক্ত করে জড়িয়ে ধরল শান্তকে। বাচ্চাদের ন্যায় কেঁদে উঠল ও, ব্লাফ করতে লাগলো। ওকে তো মারতে চাইনি আমি, এমন কেন হলো বলতো? কেন বদলালো নিজেকে? শান্ত কিয়ৎকাল থমকে দাঁড়িয়ে রইল। রাফিকে সময় নিয়ে সামলে স্থান ত্যাগ করলো তড়িঘড়ি করে। এখানে থাকাটা বিপজ্জনক। ওরা জায়গা থেকে সরতে অন্য কারোর উপস্থিতি ঘটল সেখানে। শান্ত ছুঁড়ে মারা ছোট্ট রিমোটের মতো জিনিসটা খুঁজে হাতে তুললেন তিনি। একবার দীর্ঘশ্বাস ফেলার মতো শব্দ হলো ফোঁস করে। হাসপাতালের কেবিনের বাইরে চৌধুরী বাড়ির সবার ভিড়। শান্ত রাফিকে নিয়ে নিস্তেজ হয়ে পৌঁছালো সেখানে। শুকনো চোখমুখ নত রাফির। হেনা বেগমকে জড়িয়ে ফোপাচ্ছেন এতক্ষণে। ভাইকে দেখে কান্না থামিয়ে ছুটে আসলো ও। রাফি কিংকর্তব্য বিমূঢ়। রুহি ঠোঁট উল্টে বলল, ভাইয়া, পাখির জ্ঞান ফেরেনি এখনো। রাফি তাকালো, তবে উৎকর্ষতাবিহীন শান্ত নিরীহ চোখে তাকালো রুহির করুণ মুখখানার পানে। পেছনে রাশেদ রাহান চৌধুরী ছেলেকে পরখ করলেন আগাগোড়া। গলা খাকারি দিয়ে বলেন, মিহিমামুনি জ্ঞান ফেরেনি এখনো? এত কিছু ঘটলো, এত কিছু করলো, অথচ একটা বারও জানানোর প্রয়োজন বোধ করল না আমাদের। তার তপ্ত স্বর। রাফি তবুও তাকালো না। রাবেয়া চৌধুরী ধরফুরিয়ে আসলেন। রাফি, এই দেখ না, ওই মেয়েটা আছে না, হারিয়ে গেছিল যে, তোকে তো বলেছিলাম খুঁজে দিতে। ওকে খুঁজে পেয়েছি জানিস? ওই ঘরটায় ও শুয়ে আছে কেমন। আমার রক্ত ওকে দিয়েছি, আমি ডেকেছি, কিন্তু ও উঠলো না। কি হয়েছে ওর? ডাক না ওকে, ও উঠছে না কেন? রাফি তাকালো মামুনির দিকে। সবাইকে উপেক্ষা করে কেবিনের দিকে পা বাড়ালো। হেনা বেগম ছেলের দিকে তাকিয়ে রইলেন অবাক লোচনে। কেবিনে ঢুকে দরজা চাপিয়ে দিল সে। একটু দাঁড়িয়ে মিহিকে দেখলো। মুখে অক্সিজেন মাস্ক নেই এখন। একজন নার্স ভেতরে। রাফিকে দেখে মাথা নামিয়ে নিচে থেকে বেরোলেন তিনি। রাফি এগুলো ধীর পায়ে দাঁড়ালো মিহির পাশে। শ্বাস ফেললো দীর্ঘ। অতঃপর ওর পাশের বেডে বসলো। মেয়েটার অবস্থা দেখে ঠোঁট কামড়ে সংবরণ করলো নিজেকে। আজ কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। রাফি ঝুঁকলো মিহির দিকে। ঠোঁট ছোঁয়ালো অবচেতন মেয়েটার কপালে। কপালে কপাল ঠেকিয়ে ওর বন্ধি অক্ষি যুগলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর নিজেও চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো মিহির বন্ধ চোখের বৃহৎ পাপড়িতে। মিহি, মাই ডিয়ার ব্লসম, ওঠো প্লিজ। ভালোবাসো তো আমায়? দেখো, আমিও ভালোবাসি। আজ আর কোনো বাধা নেই, সব শেষ। আর কেউ আসবে না আমাদের মাঝে। কেউ আলাদা করতে পারবে না তোমায় আর আমার থেকে। তোমাকে হারানোর ক্ষমতা কি আছে আমার, বলো? তোমার এইভাবে দেখার ক্ষমতা নেই। নিঃশেষ আমি, আর কিছু শেষও নেই আমাদের মাঝে। এবার তোমাকে নিয়ে আবার নতুন করে শুরু করতে চাই। সময় নষ্ট করতে চাই না আর। অনেক সময় শেষ করেছে। এই শোনো, আর কদিন পর কিন্তু 29 বছর বয়স হবে আমার। বুড়ো হয়ে যাচ্ছে কিন্তু। আর কবে আমার বিয়ে হবে বলো? প্লিজ উঠে পড়ো। 1 মাস সময় চেয়েছিলাম না? 1 মাসের মধ্যে বিয়ে করবো তোমায়। বিয়ের কথা বলছি তো, একটু লজ্জা পাও? লজ্জা লজ্জা চোখে তাকো আমার দিকে। ম্যাডাম, আপনার বান্ধবীর বড় ভাই ডাকছে তো আপনাকে। এই দেখুন, সে আপনার কত কাছে। একবার চোখে মেলে তাকান তার দিকে। উঠুন একবার। এই মেয়ে, ওঠো প্লিজ। রুহি কাঁদছে বাইরে, দেখো। তোমায় দেখতে এসছে সবাই। আমাকে আর কষ্ট দিও না প্লিজ, ওঠো। বলতে বলতে একেবারে সপ্তপনে শেপটে জড়িয়ে ধরল মিহিকে। এই মেয়েটা তো তার একটা কথাও শুনছে না।
রাফি ওর কানে লতিতে হালকা ঠোঁট ছুঁয়ে আবার ডাকলো। আমি কিন্তু মরে যাব, সত্যি বলছি, একেবারে মরে যাব আমি। আর কাউকে হারানোর শক্তি নেই আমার। তোমাকে এভাবে দেখারও শক্তি নেই। প্লিজ যান, উঠে যাও। শুনবে না আমার কথা? উঠবে না তুমি? দেখবে না আমায়? তোমার চোখের চাহনি দেখতে চাই আমি। একবার দেখো আমার দিকে, প্লিজ ওঠো। মিহি শুনল না, আর না উঠল। রাফি ওকে ওভাবে জড়িয়ে রাখলো অনেকক্ষণ। দরজা খট শব্দে ধরফড়িয়ে নিজেকে সামলে স্বাভাবিক করলো সে। ভেজা দৃষ্টি আড়াল করে মুছল, অতঃপর তাকালো দরজার দিকে। ডাক্তার এসেছে। তিনি দরজার কাছে একটু থেমে পা বাড়ালেন ভেতরে। পেছনে রুহি, শান্ত, রাশেদ রায়হান চৌধুরী আর জুবাইর চৌধুরী। রাফি নিজেকে ধাতস্থ করল, অপ্রস্তুত হয়ে পড়ল খানিক। ডাক্তার ওকে দেখে হাসলেন আলতো। হাতে কিছু রিপোর্ট তার। তিনি এগিয়ে এসে মিহির চেক আপ করলেন আরও একবার। রাশেদ রায়হান পুছলেন চিন্তিত সুরে, ডক্টর, মেহমাউনের জ্ঞান এখনও ফিরেনি কেন? আর কি প্রবলেম আছে? ডাক্তার আশ্বাস দিলেন, ডোন্ট ওয়ারি, ওনার সেন্স ফিরবে খুব তাড়াতাড়ি। উনি এখন সম্পূর্ণ আউট অফ ডেঞ্জার্স। ওনাকে নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনারা এখানে বেশি ভিড় করবেন না। ডোন্ট মাইন্ড, বাট যদি বাইরে যেতেন ভালো হতো। রাশেদ রায়হান চৌধুরী কথা বাড়ালেন না। জুবাইর চৌধুরীকে ইশারা করে ছেলেকে বাঁকা চোখে এক পলক দেখে বাইরে বেরিয়ে আসলেন তিনি। রুহি কাচুমুচু মুখে পুলি ফুটালো রাফির উদ্দেশ্যে। আমি পাখির কাছে থাকি ভাইয়া, প্লিজ। আমি একটু ডিস্টার্ব করব না, শুধু বসে থাকবো ওর পাশে। রাফি চোখ তুলো বোনের দিকে। চোখ মুখ লালচে হয়ে ফুলে গেছে মেয়েটার। রাফি নরম হাসলো, শীতল কণ্ঠে বলল, আমার কাছে আয়। রুহি এগোলো ধীর পায়ে। রাফি ওকে টেনে নিয়ে সামনে দাঁড় করালো। মেয়েটার ভেজা চোখ দুটো মুছিয়ে দিল অতি যত্নে। নিজের পাশে ইশারা করে বলল, বস এখানে। রুহি বসলো তৎক্ষণাৎ। ডাক্তার এতক্ষণ চেয়ে দেখলেন দুই ভাই বোনকে। রুহি রাফি নিজের বোন, এটা অজানা নয়। ডাক্তার এবার তাকালেন মিহির দিকে, শীতল কণ্ঠে বললেন, আপনি আপনার বোনদের একটু বেশি ভালোবাসেন, তাই না মিস্টার রাফি? রাফি চকিতে চাকালো। আমার বোন একটাই, আমার জান। ওকে একটু নয়, অনেক বেশি ভালোবাসি। নিজের বোনের মতো ওনাকেও ভালোবাসেন? অ্যাকচুয়ালি ওনাকে নিয়ে আপনার স্টেজ দেখলাম অনেক, তাই জিজ্ঞাসা করলাম আর কি। মিহিকে ইশারা করে কথাগুলো। রুহি, শান্ত, রাফি একই সাথে তাকালো মিহির দিকে। রাফি শান্ত দৃষ্টিতে আনমনে ধীর জবাব, ওনার প্রতি ভালোবাসার পন্থা আলাদা। ওনাকেও ভালোবাসি, অনেক বেশি, নিজের থেকেও বেশি। আপনার বোনরা তাহলে লাকি আপনার মতো ভাই পেয়ে। বোনটা নয়, একটাই বোন আমার। নিজের বোন তো একটা। আমি আপনার কাজিনের কথা বলছি। রাফি কপাল কুচকালো, সাথে শান্ত। রাফি প্রশ্নসূচক নয়নে রুহির পানে চাইল। মেজাবিন এসেছিল? রুহি নাবোধক মাথা নাড়ল দুদিকে। ডাক্তার তৎক্ষণাৎ বলেন, আমি মেয়ের কথা বলছি, উনিও তো আপনার কাজিন। রাফি ভুল গোটালো অধিক, নরম কণ্ঠ ভার করল। সরি, ও আমার বোন বা কাজিন কেউ নয়, ভুল বলছেন আপনি। এবার ভুরু কুচকালো ডাক্তার। তিনি অবাক হলেন অত্যাধিক। চোখ কপালে তুলে অবিশ্বাস্য কণ্ঠে শোধালেন, হোয়াট? উনি আপনার কাজিন নন? না। এটা কি করে হতে পারে? যিনি ওনাকে রক্ত দিলেন তিনি কে হন ওনার? রাপি বোধহয় বিরক্ত হলো, তবে প্রকাশ করলো না। উত্তর করলো স্বাভাবিকভাবে, উনি আমার মামুনি, ওনার কিছু নন। ডাক্তার থমকালেন, খানিক মুখ বনে দাঁড়িয়ে রইলেন। রাফি দৃষ্টি সরিয়েছে তার থেকে, তবে কপাল কুঁচকে সূক্ষ্ম নেত্রে চেয়ে আছে শান্ত। ডাক্তার তড়িঘড়ি করে রিপোর্ট ফাইল হাতে তুলেন, চোখ বোলালেন কাগজগুলোতে। চোখ জোড়াতে বিস্ময় তার, মুখখানার ভঙ্গিমা অদ্ভুত। শান্ত চেয়ে থেকে প্রশ্ন করল, হোয়াট হ্যাপেন ডক্টর? এনি প্রবলেম? ডাক্তারের এলোমেলো দৃষ্টি উঠল শান্ত দিকে। তিনি ভিজে অধর ভিজিয়ে আবারও প্রশ্ন করলেন, ওনার প্যারেন্টস কোথায়? আই মিন মা বাবা কে ওনার? তারা নেই এখানে, আসেনি এখনো, তবে কিছুক্ষণের মধ্যেই মিহির মা চলে আসবেন। এটা কি করে হতে পারে? হাউ ইজ ইট পসিবল? ওনার মা তো এখানেই। ডাক্তারের হাসফাস কণ্ঠস্বর। রাফি এবার সিরিয়াসভাবে চাইল তার দিকে। প্রশ্ন ছুলো, কি হচ্ছে ডক্টর? ওনার মা এখানে মানে? ওনার মা তো এখনো আসেনি। কি বলছেন আপনি এসব? ডাক্তার এগোলো রাফির দিকে, কণ্ঠস্বর উঁচু করে বলল, মিস্টার রাফি, লিসেন টু মি। আপনাদের বোধহয় এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু। মি আই মিন যিনি পেশেন্ট, তাকে যে লাস্ট এক ব্যাগ রক্ত দিয়েছিলেন তিনি ওনার মা নন? চোখ কুচকালো রাফি, শান্ত বলে উঠল, আরে আজব, এলোমেলো হতে যাবে কেন আমাদের? আরে ওকে ডক্টর, কী সব বলছেন আপনি? আপনাকে বলছি তো, ওনার মা এখনো আসেনি এখানে। ওনার মাকে নিয়ে কেন পড়ে আছেন আপনি?
রুহি অবাক লোচনে এক একবার এক একজনের দিকে তাকাচ্ছে। ডাক্তারকে অস্থির দেখাচ্ছে ভীষণ। তিনি নিজেকে সামলে শান্ত হয়ে বললেন, ওনার মাকে নিয়ে নয়, মেডিকেল রিপোর্ট নিয়ে পড়ে আছি আমি। ওনার মা এখানেই আছে, যিনি ওনাকে রক্ত দিয়েছেন তিনি ওনার মা। ওনাদের দুজনের মেডিকেল রিপোর্ট তো তাই বলে। জাস্ট লোক, মিসেস রাবিয়া চৌধুরী ইজ এ মাদার অফ মিস মাইতা ইসলাম মিহি। ওনাদের ব্লাড থেকে ডিএনএ টেস্ট করা হয়েছে। জাস্ট সি দিস রিপোর্ট। ডাক্তার রিপোর্টের কাগজগুলো মেলে ধরল শান্তর সম্মুখে। রাফি ক্ষিয়ৎকাল তাজ্জব বলল, পর মুহূর্তে চোমের ওর কাগজগুলো টেনে নিল ডাক্তারের হাত থেকে। হাত ক্রমান্বয়ে কাঁপছে ওর। ও উল্টে পাল্টে দেখতে লাগলো কাগজগুলো। জিভে অদর ভিজিয়ে ঢোক গিলল। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। ঘন পলক পড়ছে রাফির চোখে। শান্ত ধীর কণ্ঠে প্রশ্ন করল, রাফি কি বলছেন ডক্টর? রিপোর্টে কি আছে? রাফির হাত থেকে কাগজগুলো আপনা আপনি গড়িয়ে পড়ল মেঝেতে। মরা চোখ দিয়ে এক ফোঁটা করে পানি গড়ালো। বাক আটকালো কণ্ঠনালীতে। শান্ত ডাকলো ফের। রাফি কি হয়েছে? কিছু বলছিস না কেন? রাফি এলোমেলো হয়ে উঠল বসা থেকে। ডাক্তারের মুখোমুখি দাঁড়িয়ে হাঁসফাঁস করে উচ্চারণ করলো, এই রিপোর্ট এগুলো সত্যি? সত্যি এগুলো? অফকোর্স, মেডিকেল রিপোর্ট মিথ্যা হতে যাবে কেন? পেছালো রাফি। একাধারে কয়েক কদম পিছিয়ে টাল সামলাতে না পেরে পিছনের দিকে ওষ্ঠা খেয়ে পড়ল ধপ করে। রুহি চেঁচিয়ে উঠল ভাইয়া বলে। শান্ত ছলকে উঠল। রাফি আর ওকে? শান্ত রাফির সম্মুখে বসল। রাফিকে টেনে তোলার চেষ্টা করলো। ভেজা চোখে হেসে উঠল রাফি। দুহাতে মুখ ঢেকে সূচক উচ্চ বাক্য উচ্চারণ করলো। মস্তিষ্ক ফেটে যাচ্ছে ওর। বুকের ভেতর কেউ যেন হাতুড়ির বাড়ি মারছে। ঠকঠক করে কাঁপছে ওর পুরো শরীর। শান্ত বিচলিত হয়ে পড়ল। এই রাফি, কি হলো তোর? কি হয়েছে? এমন করছিস কেন? রাফি চোখ মুখ থেকে হাত সরালো। মুখে কথা ফুটছে না ওর। ও হাঁসফাঁস করছে, শুধু ইশারে বোঝাচ্ছে কিছু। ভালো মতো মুখ খুলে কিছু বলার আগে রুহি ডাকলো, ভাইয়া পাখির জ্ঞান ফিরেছে। এই দেখো, হাত নড়ছে ওর। তড়িতে তাকালো রাফি। ডাক্তার এগিয়ে আসলেন। মিহির বাম হাত নড়ছে। শরীরে সচলতা ফিরে এসেছে। চোখ খোলার চেষ্টা করছে ওর। ডাক্তার তড়িঘড়ি করে পালস রেট চেক করলেন। সব নর্মাল। তিনি ডাকলেন ধীর কণ্ঠে, একটু ঝুঁকে, মিস মিহি, শুনতে পাচ্ছেন আমায়? চোখ খুলুন আপনি। ধীরে ধীরে খোলার চেষ্টা করুন চোখ দুটো। আর ইউ হেয়ার মি? মিহি ভুরু উচালো। পিটপিট করে মেলার চেষ্টা করলো অক্ষি যুগল। ঝাপসা চোখ খুলে সামনে চোখে পড়ল রুহির মুখখানা। রুহি ডাকলো নিভু স্বরে, পাখি। পুরোপুরি চোখ খুলতে সময় লাগলো মেয়েটার। ডাক্তার সরে দাঁড়াতেই হুড়মুড়িয়ে আসলো রাফি। মেয়েটার অর্ধজ্ঞান শূন্য শরীরখানা একটানে টেনে তুলো। দুহাতে চাপটে ধরলো মিহিকে। নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলো শক্ত করে। আচমকা টানে মাথা থেকে পুরো শরীর ঝাঁকিয়ে উঠল মিহির। চক্কু দিয়ে উঠল মাথা। রাফি তীব্র জোয়ালো হৃদস্পন্দন স্পষ্ট অনুভূত হচ্ছে শূন্য জ্ঞানে। রাফি ওকে জড়িয়ে গলার কাছে মুখ গুজে ফিসফিস করলো, আমার মিফতাহুল, আমাদের মিফতাহুল, মেহি নয় মিফতাহুল, আমার ছোট্ট পড়ি মিফতাহুল। ওর বিড়বিড় করা কথাগুলো মিহির কানে পৌঁছালো কিনা কে জানে। তবে রুহি আর শান্তর কানে ঠিক পৌঁছেছে। চমকে উঠল দুজনেই। সাথে সাথে তাকালো একে অপরের দিকে। অবাক বৃহৎ দৃষ্টি দুজনে। শান্ত মেঝেতে পড়ে থাকা কাগজগুলো হাতে তুলল। চোখ বোলাতেই স্তব্ধ হয়ে গেল সে। রাফি ওকে ছায়নি এখনও। সাবিনা বেগমকে আনানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি পাগল প্রায়। মেয়ের অবস্থার কথা শুনে ছুটে এসেছেন পিছু পিছু আমান। রাফির কথায় সেই নিয়ে এসেছে তাকে। সাবিনা বেগম কেবিনের বাইরে পুরো চৌধুরী বাড়ির সবাইকে দেখে থমকালেন। কিছু মুহূর্ত কেঁপে উঠলেন তার মাতৃভীত সত্তা। ঢোক গিললেন তিনি। সবাইকে উপেক্ষা করে কেবিনে ঢুকলেন তড়িঘড়ি করে। কেবিনের ভেতরের দৃশ্য দেখে আরও একবার থমকালেন। এবার বোধহয় শ্বাস আটকে আসলো তার। তিনি অস্পষ্ট স্বরে ডাকলেন, মিহি। চকিতে ফিরল ভেতরের সবাই। রাফি মিহিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ভেজা চোখে পিছু ফিরল। ছুটে গেলেন সাবিনা বেগম। রাফির থেকে জোর দেখিয়ে মিহিকে ছাড়লেন তিনি। মেয়েকে জড়লেন নিজের বুকে। কেঁদে উঠলেন হাউমা করে, মিহি, মা আমার, কি হয়েছিল তোর? কি করে হলো এমন অবস্থা? কে করেছে তোর এমন অবস্থা? মিহির অস্পষ্ট স্বর এতক্ষণে। আম্মু। আরও জোরে টুকরে কেঁদে উঠলেন সাবিনা বেগম। তার বুকখানা কাঁপছে, শূন্য লাগছে বুকের ভেতর। তিনি মিহিকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। সারবেন না আর, ছালেই ওরা মিহিকে কেড়ে নিয়ে যাবে তার থেকে, আওড়ালেন সাবিনা বেগম। তোর আম্মু আমি, তুই আমার মেয়ে, তোকে কোথাও যেতে দিব না আমি। কেউ তোকে কেড়ে নিয়ে যেতে পারবে না আমার থেকে। তুই আমার মেয়ে। ডাক্তার বাদ সাধলেন এবার।
প্লিজ এত জোরে কথা বলবেন না এখানে। পেশেন্টের সবে জ্ঞান ফিরেছে, তাকে স্টেজ দেবেন না, ছেড়ে দিন ওনাকে। সাবিনা বেগম ছাড়লেন না। বাইরে থেকে উচ্চ শব্দে চিৎকার শুনে সবাই ভেতরে ঢুকলো। মিহির জ্ঞান ফিরেছে দেখে খুশিতে গদগদ হয়ে এগিয়ে আসলেন রাবেয়া চৌধুরী। এই মেয়ে, উঠেছিস তুই? জ্ঞান ফিরেছে তোর? এই দেখ, আমি এসেছি। চিনতে পেরেছিস আমায়? আমি কিন্তু তোকে চিনেছি, দেখ। আসবেন না আমার মেয়ের কাছে, দূরে যান সবাই। ও আমার মেয়ে, কেউ আসবেন না ওর কাছে। ও ছাড়া কেউ নেই আমার। দয়া করে ওকে কেড়ে নেবেন না আমার কাছ থেকে। ও আমার সব। আমি বেঁচে আছি শুধু ওর জন্যই। আমার বাঁচার আশাও ওকে কেড়ে নেবেন না আপনারা। সাবিনা বেগমের আশঙ্কিক এমন এলোমেলো কথার মানে কেউ বুঝলেন না। তিনি কেঁদে কেঁদে আহাজারি করছেন। ডাক্তার ফের বারণ করলেন উচ্চস্বরে কথা না বলতে। সাবিনা বেগমের কানে ঢুকলো না। তিনি বিচলিত হয়ে মেয়েকে জড়িয়ে একই কথা আওড়াচ্ছেন বারবার। রাফি শান্ত চোখে চেয়ে দেখলো তাকে। শেষমেশ সে উঠল, মিহিকে ছাড়ানোর চেষ্টা করলো তার থেকে। সাবিনা বেগম ঝটকা মারলেন রাফির হাত। দূরে যাও, কেউ কাছে আসবে না আমাদের। আমার মেয়েকে কাউকে দেব না আমি। ও শুধু আমার। রাফি রুদ্ধ স্বরে শান্ত কণ্ঠে। আন্টি, ও আপনার। ওকে কেউ কেড়ে নেবেন আপনার থেকে। আপনি বোঝার চেষ্টা করুন, মেয়ে অসুস্থ। ওর কাছে এত হচ্ছে করা ঠিক হবে না। আপনি দেখুন, বাইরে চলুন, ডাক্তার দেখবে মেয়েকে। আপনি চলুন আমার সাথে। মেয়ের কিচ্ছু হবে না, আই প্রমিস। সাবিনা বেগম বোধহয় শান্ত হলেন একটু। সবাই অবাক লোচনে তাকিয়ে, কেউ বুঝতে পারছে না কিছু। সময় নিয়ে সাবিনা বেগম সহ বাকিদের নিয়ে শান্ত বেরিয়ে আসলো কেবিন থেকে। রাফি বেরোনোর আগে এক পলক মিহির দিকে তাকালো। নিজেকে সংযত করতে ব্যর্থ হয়ে ডাক্তারের সামনে চুমু আঁকলো মিহির কপালে। শীতল কণ্ঠে বলল, আমি আসছি, যাও, একটু অপেক্ষা করো। ডোন্ট প্যানিক, ওকে? ডাক্তার আছেন এখানে, ওরা তোমার চেক আপ করবেন। ফিরে এসে কথা বলে। আই লাভ ইউ। একটি সময়ের জন্য এই চার দেয়ালের মাঝে একটু অপেক্ষা করো আমার জন্য। আমি আসছি, 10 মিনিটের মধ্যে চলে আসবো, আই প্রমিস, ওকে? মিহি বিমুখ হয়ে ঘাড় কাত করলো। রাফি আরও একবার চুমু খেলো ওকে। ডাক্তার অবাক নেত্রে চোখ গোল গোল করে তাকিয়ে কিসব হচ্ছে তার সামনে। গলা খাকারি দিলেন তিনি। রাফি উঠে তার উদ্দেশ্যে বলল, টেক কেয়ার অফ হার। বলেই বেরিয়ে গেল সে। কেবিনের বাইরে অশান্ত সাবিনা বেগম। হেনা বেগম তার সাথে কথা বলার চেষ্টায় ব্যস্ত, কিন্তু তিনি কারোর কথা শুনতে রাজি নন। রাফি ডাকলো শান্ত কণ্ঠে। আন্টি। তৎক্ষণাৎ স্থির সাবিনা বেগম। মুখখানা কেঁপে উঠল তার। পিছনে পেছাতে পেছাতে বসে পড়লেন চেয়ারে। রাফি এগোলো, হাঁটু মুড়ে বসলো তার সম্মুখে। সাবিনা বেগম বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টালেন। গলে এসে কান্না আটকে গেছে। তিনি পারছেন না চিৎকার করে কাঁদতে, আর না পারছেন নিজেকে আটকাতে। রাফি সাবিনা বেগমের হাত দুখানা কাপা হাতে ধরল। কপাল কুচকালেন রাশেদ রাহান চৌধুরী। ছেলের মতিগতি অদ্ভুত। রাফি থেমে হিমশীতল কণ্ঠে বলল, মেয়েকে দূরে সরাবো না আপনার থেকে। শুধু একবার বলুন, ওকে? ওর আসল পরিচয় কি? শুধু শুনতে চাই আমি আপনার মুখে। চলকে উঠলেন সাবিনা বেগম। রাফির হাত থেকে ছাড়ালেন নিজের হাত। রাফি আবার বলল, এবার থেমে কম্পিত কণ্ঠে। রাফির মুখ থেকে সম্পূর্ণ কথা বেরিয়েছে কি বেরোয়নি, চৌধুরী বাড়ির সবার মাঝে বাজ পড়ল এতেই। চলকে উঠল সবাই একই সাথে। সবার কানে ভুল শুনল বোধ হয়ে। সাবিনা বেগম কেঁদে উঠলেন ঠোঁট ভেঙে। আন্টি প্লিজ, কাঁদবেন না আপনি। আমি সত্যি বলছি, মেয়ে আপনার থাকবে। ওকে কেউ আলাদা করবেন আপনার থেকে। আপনি শুধু একবার বলুন, ও আমাদের মিফতাহুল। আমি শুধু শুনতে চাই আপনার মুখে। রাফি, কি সব বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? মিফতাহুল মানে? ও কি করে মিফতাহুল হয়? হেনা বেগমের অবিশ্বাস্য কাপা স্বর। তিনি থামতেই রাবেয়া চৌধুরী বাচ্চাসুলভ আচরণে হতবাক হয়ে এগিয়ে আসলেন। মেঝেতে পা ছড়িয়ে বসলেন রাফির পাশে। রাফির হাত টেনে বললেন, রাফি, কি বলছিস? আমার মিফতাহুল? আমার মিফতাহুল কোথায়? ওকে বাড়িতে ফেলে এসেছি আমি। ওর কাছে নিয়ে চল আমায়। আমার মেয়ের কাছে যাব আমি। নিয়ে চল আমায়। রাফি এখনও সাবিনা বেগমের পানে তাকিয়ে। সে আবার বলল, দেখেছেন আন্টি, মিফতাহুলের মা আর আপনি আম্মা নিজের মেয়েকে হারিয়ে আজ কি অবস্থা। আমি চাই না আর কারোর এমন অবস্থা হোক। আপনার তো একেবারেই না। আপনি বলুন সবটা। মিহি কোথাও যাবে না আপনার থেকে, আমি জানি সব, কিন্তু আপনার মুখে শুনতে চাই, কে মিহি? সাবিনা বেগম কান্নারত কণ্ঠে চিৎকার করে উঠলেন, আমি জানি না ওকে। আমি শুধু জানি ও আমার মেয়ে, আর আমার সব কিছু ও। ওকে ছাড়া বাঁচবো না আমি। ওকে নিয়ে বাঁচবেন আপনি, ওকে ছাড়া বাঁচতে হবে না আপনাকে। বলুন আন্টি। ফুপিয়ে উঠলেন সাবিনা বেগম।
আর চেপে রাখার মতো কিছু নেই। গত 16 বছর চাপা ছিল সব। আজমাল হোসেন ঠিক বলেছিলেন, সত্য কখনো চাপা থাকে না। পৃথিবীটা গোল, ঘুরে ফিরে সাবিনা বেগম আবার একই অবস্থার সম্মুখীন হলেন। কিন্তু আজ একা। আজমাল হোসেন আজ নেই তার সাথে। কে সামলাবে তাকে? ডুকরে উঠলেন সাবিনা বেগম, দুহাতে কান চেপে ধরলেন। সত্য বলতে গলা কাঁপল, বুক ফেটে যাওয়া আর্তনাদ বেরিয়ে আসলো। সব যখন জানো তখন আর কি শুনতে চাও আমার থেকে? মিহি আমার মেয়ে নয় এটা? শোনো তাহলে, মিহি কেউ নয় আমার। ও আমার মেয়ে নয়, ও অন্য কেউ। বন্ধা আমি কারোর মা হতে পারিনি কোনোদিনও। কেউ নেই আমার। আমি কারোর মা নই। মিহি আমার সন্তান নয়। ওকে তো কুড়িয়ে পেয়েছিলাম আমরা। কথা শেষ করে টুকরে উঠলেন। চোখ নামালো রাফি। বিন্দু বিন্দু অশ্রুকণা টপ করে ঝরে পড়ল মেঝেতে। সবাই অবাক, বিস্মিত। সাবিনা বেগম থামলেন, থেমে সামলালেন নিজেকে। আজ তো তাকে সামলানোর কেউ নেই, তাই নিজেকে সামলাতে হচ্ছে। নিজের কপালের উপর আজ হাসতে ইচ্ছে হচ্ছে সাবিনা বেগমের। তিনি হাসলেন, বলেন, শুনেছ রাফি, মিহি আমার মেয়ে নয়। ও তোমাদের মিফতাহুল। সেদিন একটা ফুটফুটে ছোট্ট বাচ্চাকে কুড়িয়ে পেয়েছিলাম আমরা। কিন্তু স্বার্থপর তো আমি, তাই নিজের স্বার্থের কথা চিন্তা করেছি। পালিয়ে গেছি ওকে নিয়ে। কেন জানো? কারণ ও মা ডেকেছিল আমায়। 8টা বছর মা ডাক শোনার জন্য ছটপট করেছি আমি। আর ও আমার সেই ছটপটানি কমিয়ে মা ডাকলো আমায়। ছোট ছোট ঠোঁটচোরা দাঁড়িয়ে মা ডেকেছিল ও আমায়। কি করব বলো? আমি তো কারোর মা হতে পারিনি। যখন জানলাম ওখানকার অ্যাক্সিডেন্টে গাড়ির সবাই মারা গেছে, ওর মা বাবা মারা গেছে, তখন আর ওকে ছাড়িনি। কিন্তু বিশ্বাস করো, আমরা খোঁজ নিয়েছিলাম। উনি তো খোঁজ নিয়েছিলেন, মিহিকে ফিরিয়ে দিতেও চেয়েছিলেন, কিন্তু পারেননি উনি ফিরিয়ে দিতে। এবার একইভাবে কেঁদে উঠলেন সাবিনা বেগম। সবাই স্তব্ধ, নিশ্চুপ। হেনা বেগমের চোখ থেকে পানি গড়াচ্ছে অনবরত। সাবিনা বেগম আবার বললেন, এবার তার কণ্ঠস্বর হতাশ। ওকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম আমরা, কিন্তু দেখো ভাগ্য আমাদের আবার ফিরিয়ে আনলো। ফিরে এসে এবার একজনকে হারালাম, আবার পালালাম, আবার ফিরে আসলাম, এবার আর একজনকেও হারালাম। আমার আর কিছুই রইল না, নিঃস্ব আমি। কেউ নেই আমার আর। ও আমার নয়, ও তোমাদের। ওকে নিয়ে যাও, তোমরা নিয়ে যাও। ওকে বলে দিও আমি ওর আম্মু নই। আমি সাধারণ একজন, যে ওকে নিজের স্বার্থে চেয়েছিলাম, মা হতে চেয়েছিলাম ওর। কিন্তু আমি তো মা নই, গর্ভে ধরিনি তো ওকে। ওকে নিয়ে যাও তোমরা। আমার আর কাউকে চাই না। আমি আর কারোর নিচে মা হতে চাই না। কেবিনের দরজার কাছে মিহি দরজায় হেলে পড়ে কোনো রকমে নিজের ভার ধরে রেখেছে। হালকা ছিপছিপে শরীরটার অবস্থা যাচ্ছে তাই ঢিলাঢালা নীলচে হসপিটালের পেশেন্ট পোশাক পরনে। মাথার বেনিটা একেবারে এলোমেলো, চোখ মুখ শুকনো ফ্যাকাশে, কোমরে মোটা ব্যান্ডেজ, মাথায় জর্জরিত পুরো শরীর। দাঁড়িয়ে থাকার মতো কষ্ট এই মুহূর্তে আর কোনো কিছুতেই নেই। হাতের উপরি পিঠে এখনও ক্যানুলা। মিহিকে আটকাতে পারেনি ডাক্তার। সাবিনা বেগমের উচ্চস্বরের তীব্র কান্নার শব্দে ছুটে বেরিয়েছে মিহি। ওর জন্য, ওর অবস্থার জন্য ওর আম্মু কাঁদছে। ও থাকতে পারি কি করে? যেটুকু জ্ঞান শূন্য ছিল আম্মুর কান্নার শব্দে সেটুকু ফিরে এসেছে পুরোপুরি। নিজের ব্যথাতুর অচল শরীরটাকে কোনো রকমে টেনে ডাক্তারকে ছাড়িয়ে ধরফড়িয়ে বেরিয়েছে মিহি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ। দরজার কাছে থেমে আর এগোতে পারেনি। সাবিনা বেগমের দু একটা কথা কানে পৌঁছেছে, তবে বোধগম্য হয়নি। শুধু বোধগম্য হয়েছে তার আম্মুর কান্না। দরজার কাছেও আর দাঁড়িয়ে থাকতে পারল না মিহি। হেলে থাকা শরীরটা ধরে রাখতে পারল না, পড়ল ধপ করে। তীব্র যন্ত্রণায় কোমর চেপে কুঁকড়ে উঠল, আটকে উঠল উপস্থিত সবাই। ডাক্তার ওকে সামলাতে পারেনি, তিনিও পিছু পিছু বেরিয়েছেন। মিহি ওভাবে পড়তেই সাবিনা বেগমকে ছেড়ে ছ্যাত করে উঠল রাফি। মিহি, ছুটে গেল মিহির নিকট, দুহাতে আগলে নিল ওকে। মিহির হাঁসফাঁস নিভুক কণ্ঠস্বর। আম্মু কাঁদছো কেন? আম্মু কিছু হয়নি আমার, এই দেখো না, ঠিক আছি আমি, কেঁদো না প্লিজ, ঠিক আছি আমি আম্মু। সাবিনা বেগম চোখ তুলে কেঁদে উঠলেন। রাফি তেতে উঠল ডাক্তারের উপর। ওই অবস্থায় বাইরে আসলো কি করে? আপনাকে তো বলেছিলাম ওকে দেখে রাখতে। ছাড়ো না আমায়, আমার কিছু হয়নি। আমার আম্মু কাঁদছে কেন? আম্মু কাছে এসো আমার, আমি ঠিক আছি বললাম তো, কাঁদছো কেন তুমি? ব্যথাতুর আওয়াজ মিহির। সাবিনা বেগম তাকালেন না তবু। রাফি সান্ত্বনা দিল, মিহি রিল্যাক্স, আন্টি কাঁদছে তো। তোমাকে এই অবস্থা দেখে শকড হয়েছেন একটু। আর কাঁদবেন না উনি, তুমি প্যানিক করো না প্লিজ। আম্মুকে আমার কাছে আসতে বলুন না, খুব কষ্ট হচ্ছে আমার, কোমরে ব্যথা হচ্ছে ভীষণ। আমার আম্মুকে কাঁদতে বারণ করুন প্লিজ।
আব্বু চলে যাওয়ার পর তো আম্মু আর কোনোদিনও কাঁদেনি, আজ কেন কাঁদছে? আমি তো চলে যাব না আম্মুকে ছেড়ে, আমি মরবো না এখন। মিহি, মুখ সামলে, খবরদার মরার কথা বলবে না। বলছি তো, আন্টি আর কাঁদবে না। রাফির চড়া কণ্ঠ, মিহির সাথে সাথে চমকে উঠল সবাই। ঠোঁট উল্টে কেঁদে ফেলল মিহি। আবার বকছেন আমায়? আমার কষ্ট হচ্ছে। আমার আম্মুকে আমার কাছে আসতে বলুন। আম্মু আমার কাছে এসো প্লিজ। সাবিনা বেগম উঠে দাঁড়ালেন, চোখের পানি হাতের পিঠে মুছে বিপরীতে হাঁটা লাগালেন তড়িঘড়ি করে। আম্মুকে উল্টো পথে হাঁটতে দেখে কান্না চেপে ডাকলো মিহি। আম্মু, আমি এখানে। ওইদিকে কোথায় যাচ্ছ তুমি? থামলেন সাবিনা বেগম। রাফি সহ চৌধুরী বাড়ির সবাই তার দিকে চেয়ে। তিনি কান্না গিললেন রুদ্ধ গলায়, বললেন এলোমেলো স্বরে, আমি তোর আম্মু নই, আমি কেউ নই তোর। তুই যাদের তাদের কাছেই আছিস। তুই তোর মায়ের কাছে যাস, উনি পাগল হয়ে গেছেন তোর জন্য। আমি তোর কেউ নই, কেউ নই, কেউ না। আমি নিঃস্ব, অভাগা, তোর কেউ নই। আর আমার কেউ নেই, কেউ নেই। আমার সন্তান নেই, আমার স্বামী নেই, আমি সব হারিয়েছি। তুই নোস আমার। বলতে বলতে পেছাতে লাগলেন তিনি। চোখের পানি গাল বেয়ে গড়ালো ঠিকই, তবে কিছু বুঝল না মিহি। কপাল কুচকে তাকিয়ে রইল আম্মুর দিকে। ঢোক গিলতে গিলতে অনুভব করলো গলায় কেমন তেতো স্বাদ অনুভূত হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাফি চোখ বুঝলো সাবিনা বেগমের কথায়। মিহি বলল অবিশ্বাস্য হয়ে, আম্মু কি বলছো এসব? ডাকবি না আমায় আম্মু। তোর মুখে আম্মু ডাক শোনার অধিকার নেই আমার, কোনো যোগ্যতা নেই। আমি কারোর মা নই। ওই দেখ বসে আছে তোর মা, উনি তোর মা। বলেছিলি না একদিন ওনার গায়ে মামা গন্ধ আছে? মা তো উনি, মায়ের গায়ে তো মামা গন্ধ থাকবেই। বুঝলি, দেখে নে তোর মাকে, উনিই তোর মা। আমি তোকে চুরি করেছিলাম ওনার থেকে, বুঝলি? তোকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু লাভ হলো না। ওনারা খুঁজে নিয়েছেন তোকে। চলে যা ওনাদের সাথে। চেয়েছিলে তো একটা যৌথ সুখী পরিবার, আছে তোর সুখী যৌথ পরিবার। এই দেখ কতগুলো মানুষ তোর পরিবারে, তাদের সাথে থাকিস, কেমন ভালো থাকিস। হ্যাঁ, আমি চাই আমাকে পালে ক্ষমা করে দিস। এতগুলো বছর তোকে তোর পরিবার থেকে দূরে রেখেছি, ক্ষমা করে দিস আমায়। বলতে বলতে কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসলো। পিছিয়ে যাচ্ছেন তিনি। সবাই বিমূর্ত, কারো মুখে কথা আসছে না, কেউ কিছু বুঝে উঠতে পারছে না এখানে। মিহি সরু চোখে তাকিয়ে আমুর থেকে চোখ সরিয়ে চোখে পলক ফেলে সে একে একে সবার দিকে তাকালো। সাবিনা বেগমকে পেছাতে দেখে শ্বাস টেনে বলল শীতল কণ্ঠে, তুই আমার মিহি নোস রে, তুই ওদের মিফতাহুল, ওদের সন্তান তুই। আম্মু, কেঁপে উঠল, জোরে শ্বাস টানলো মিহি। এবার রাফির দিকে ফিরল, দুহাতে আঁকড়ে ধরল ওকে। ঝাপসা চোখে চেয়ে ফিকে কেঁদে উঠল। দেখুন আম্মু কি সব বলছে। আপনি তো বলেছিলেন আম্মুকে মানাবেন। প্লিজ মানিয়ে নিন আম্মুকে, নয়তো বলুন আমি আর তার কথার অবাধ্য হব না। মেনে নেব আমি সব কথা, যা বলবে তাই শুনবো আমি। আপনাদের সাথে আর সম্পর্ক রাখবো না। প্লিজ মানিয়ে নিন আম্মুকে, আমার কাছে আসতে বলুন, ওনাকে কাঁদতে বারণ করুন প্লিজ। রাফি মিহিকে চেপে ধরল বুকের সাথে। সাবিনা বেগমের দিকে তাকালো, হতাশ করুণ হলো কণ্ঠস্বর। আন্টি প্লিজ, মেয়ের অবস্থা দেখুন। ওর এই অবস্থা আর এমন করবেন না প্লিজ, সবটা পরে হবে। ওর এখন আপনাকে প্রয়োজন। সাবিনা বেগম দাঁড়িয়েছেন। আমি আর যাব না ওর কাছে রাফি। যে দুর্বলতা টেনে বেড়ালাম, সেই দুর্বলতাই গুড়িয়ে গেল আজ। ওকে বলছো না কেন সত্যিটা? ও তো আমার কেউ নয়, আমার প্রয়োজন হবে না ওর। আমি কিন্তু মরে যাবো এবার। বারবার কি বলছো তুমি? আমি তোমার কেউ নই কেন? তুমি আমার আম্মু। থেমে থেমে আদো স্বর মিহির। না, আমি তোর মা নই। তোর মা রাবেয়া চৌধুরী, তোর পরিবার চৌধুরী পরিবার। তুই চৌধুরী বাড়ির বড় সন্তান। আমি তো চোর, স্বার্থপর। তোকে নিজের সন্তান বলে চালিয়ে এসেছি এত বছর। সত্যিই বলছি, বিশ্বাস কর, আমি কেউ নই তোর। জিজ্ঞেস করে দেখ সবাইকে, আর সবাই জেনে গেল আমি কেউ নই তোর। তুই কেন বাকি থাকবি? শুনে নে, তুইও মিফতাহুল, তুই মিহি নোস। মিহি কাঁপল। রাফির পক্ষ থেকে আলগা হলো। বেজা অক্ষি যুগল মরত। অবিশ্বাস্য চাহনি সাবিনা বেগমের পানে। ও চোখ তুলল রাফির দিকে। ওর চোখের প্রশ্নোত্তক চাহনি বুঝতে বাকি রইল না রাফির। দম খিচে উপনিস মাথা নাড়ালো রাফি। এতে ছলকে উঠল মেয়েটা, নড়ে উঠল পুরো চিত্র। গলা, ঠোঁট, মুখ একেই আগে শুকিয়ে, অথচ মস্তিষ্ক তীব্র যন্ত্রণায় কাতর, আরও বেশি কাতর হয়ে পড়ল। ধ্যান জ্ঞান শূন্য হয়ে আসলো। চারিদিক কেমন এলোমেলো হয়ে গুলিয়ে আসলো। থম মেরে রইল মিহি। মরতে থমথমে নিস্তব্ধ পুরো হসপিটাল করিডর। চোখে একটা বৃহৎ পলক পড়ল মিহির।
শ্বাস টানলো বুক ভরে, পরে শ্বাস টানার আগে আর দ্বিতীয় পলক পড়ার আগে রাফির বুক থেকে আলগা হওয়া শরীরখানা আবারও টলে পড়ল রাফির বুকে। পুরো শরীর গড়িয়ে আসলো। আশঙ্কিক মিহির এমন জ্ঞান হারিয়ে টলে পড়তে ধক করে উঠল রাফি, চিৎকার করে উঠল। মিহি, হাই। ডাক্তার সহ নিস্তব্ধ সবাই ঝটকে উঠল। কেঁপে উঠল রুহি আর সাবিনা বেগম। সাবিনা বেগমের মাতৃসত্তা স্যাত করে উঠল। পুরো শরীরে ঝটকা মেরে বিদ্যুৎ বয়ে গেল বোধ হয়ে। তিনি সব ভুলে মুহূর্তে ছুটে আসলেন মেয়ের কাছে। রাফি বুক থেকে মিহিকে ঝাঁকাতে লাগলো। ডাকলেন কম্পিত চিত্রে, মিহি, মা, এই দেখ মা, চোখ খোল, কি হলো তোর আবার? ডাক্তার এবার সিরিয়াসভাবে গুরু গম্ভীর হুঙ্কার ছাড়লেন। আপনাদের কমন সেন্স নেই? বারবার বললাম পেশেন্টকে স্ট্রেস দেবেন না, উত্তেজিত করবেন না তাকে। ফ্যামিলির ড্রামা শুরু করেছেন আপনারা এখানে। পেশেন্ট আউট অফ ডেঞ্জার্স হলেও যে কোনো স্ট্রেসে ট্রমা ডিসলেট হতে পারেন উনি। রাফি ছেড়ে উঠল, মেয়েকে কোলে তুলে বুলি ফুটালো। ডক্টর প্লিজ দেখুন ওর কি হচ্ছে, ওর যেন কিছু না হয় প্লিজ। সাবিনা বেগম কেঁদে উঠলেন পুনরায়। এবার চৌধুরী বাড়ির সবার মাঝেই আতঙ্কের মাত্রা অধিক। যদিও তারা এখনও ঘরের মাঝে এলোমেলো, এখনও সব কিছু, তবুও তাদের মেয়েকে ফিরে পেয়েছে তারা। সেই দিনে সেই দুর্ঘটনায় মিফতাহুল মারা যায়নি, এজন্যই তারা কোনো চিহ্ন খুঁজে পায়নি। শত খোঁজার পরও মিফতাহুলের লাশ তো দূর, একটা চিহ্ন পাওয়া যায়নি ওর মৃত্যুর। ওর মৃত্যুর তো ধারণা ছিল সবার, যে ধারণা আজ এত বছর পর ভুল প্রমাণিত হলো। রাবেয়া চৌধুরী অবচেনায় বিমুখ হয়ে যাওয়া চাবি করছেন এক একজনের দিকে। হেনা বেগম পিছিয়ে চেয়ারে বসলেন। বাকিরা সবাই ডাক্তারের পিছু পিছু ভোরকে আতঙ্কে কেবিনের ভিতর ঢুকেছে। হেনা বেগমকে দেখে হালিমা বেগম থেমে গেলেন। তার কাছে আসলেন তিনি। যখন 16 বছর আগে সেই দুর্ঘটনা ঘটেছিল তখন তিনি চৌধুরী বাড়ির বউ ছিলেন না। তখনও বিয়ে হয়নি তার আর জুবায়ের চৌধুরীর। পরবর্তীতে চৌধুরী বাড়ির বউ হয়ে আসার পর থেকে তিনি শুধু শুনে গেছেন সেই দিনের বিভৎস ঘটনার কথা, শুনে গেছেন শরীফ চৌধুরী আর ছোট্ট মিফতাহুলের কথা। হালিমা বেগম হাঁটু মুড়ে সম্মুখে বসলেন হেনা বেগমের। তাকে ফোপাতে দেখে ডাকলেন, আপা। চোখ তুললেন হেনা বেগম। মিফতাহুল বেঁচে আছে আপা? মিহি মিফতাহুল? কণ্ঠে অবিশ্বাস। হেনা ফুঁপিয়ে উঠলেন। তার কণ্ঠেও একই অবিশ্বাস। জানি না রে, কিছু বুঝতে পারছি না আমি। মিফতাহুল বেঁচে আছে? মিহি আমাদের মিফতাহুল? ও আমাদের মেয়ে? কিছু হয়নি ওর। এই জন্যই রাভি ওর জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছিল। ও আমাদের মেয়ে বলে, ওর সেই ছোট্ট পরি বলে আমাদের মেয়েটার কিছু হয়নি, বেঁচে আছে ও। বলতে বলতে ভেজা চোখ সমেত হেসে ফেলেন হেনা বেগম। কেবিনের ভিতরে চৌধুরী বাড়ির সবার ভিড় দেখে বিরক্ত হলেন ডাক্তার। সিস্টাররা হিমশিম উপস্থিত মুহূর্ত সামলাতে। সিস্টার ইনজেকশন রেডি করে ডাক্তারের দিকে এগিয়ে দিতে ডাক্তার পিছু ফিরে ভরাট কণ্ঠে বললেন, আপনারা সবাই বাইরে যান প্লিজ, এখানে বেশি ভিড় করবেন না। মুহূর্তেই কয়েকবার অবস্থা বুঝে বেরোলো সবাই। সাবিনা বেগমকে কোনো রকমে বের করা হলো। বাইরে এসে কান্না থামালেন তিনি। চুপ হয়ে গেলেন আচমকা। কান্না গেলেন, নিস্তব্ধ হয়ে বসে পড়লেন। রাফি বেরোয়নি, শুধু ওখানে মিহির মাথার পাশে ঝুঁকে বিচলিত হয়ে চেয়ে আছে। ডাক্তার ইনজেকশন পুশ করতে খানিক ঝাঁকা দিয়ে উঠল মিহির শরীরটা। ধীরে ধীরে নেতিয়ে পড়ল আরও। রাফি ডাক্তারের পানে চাইতে তিনি আশ্বস্ত করলেন, কিচ্ছু হবে না মিহির। অতিরিক্ত প্যানিক আর ব্যথার চোটে জ্ঞান হারিয়েছে সে। রাফি বাইরে আসলো মিহিকে রেখে। বাইরে গুমট পরিস্থিতি। সাবিনা বেগম নেতিয়ে পড়ে আছেন এক দৃষ্টিতে কোনো দিকে চেয়ে। রাফি কারোর দিকে মনোযোগ না দিয়ে তার দিকে এগিয়ে আসলো। দীর্ঘশ্বাস ফেলে বসলো তার পাশে। রাশেদ রায়হান চৌধুরী সূক্ষ্ম নেত্রে ছেলেকে কিছু মুহূর্তে নীরবে পর্যবেক্ষণ করলেন। অতঃপর নীরবতা ভাঙলেন নরম কণ্ঠে, রাফি, কিছু জানার আছে আমার নয়, আমাদের সবার। রাফি চোখ তুলে চাইল। প্রশ্ন করলেন রাশেদ রায়হান চৌধুরী, তুমি কি করে জানলে মিহি মিফতাহুল? ডিএনএ রিপোর্ট, ডিএনএ টেস্ট এখানে কোথা থেকে আসলো? ডক্টরকে জিজ্ঞেস করুন তিনি ব্লাড স্যাম্পল থেকে কী কী টেস্ট করেছেন, করেননি। কিসের প্রয়োজন হয়েছে, হয়নি। আমি কি করে জানবো? আর এমনিতে আমার আগিয়ে বোঝা উচিত ছিল মিহিকে। আমি তো সেদিন দেখেছিলাম ওর বার্থ মার্ক, ওর গলার নিচে ওর বার্থ মার্ক আছে। সেদিন আমি দেখেও বুঝিনি, ধারণাই করতে পারিনি আমি।
রাশেদ রায়হান চৌধুরী ভুরু কুটালেন। রাফি আনমনে কথাটা বলেছে বুঝতে বাকি নেই। মিফতাহুলের গলা নিচে ছোট্ট একটা জন্মদাগ ছিল, জন্মের দাগ মোছে না কখনো। মিফতাহুলের জন্মের পরিচয় ওর সেই দাগই বহন করে। মিহি যদি মিফতাহুল হয় তাহলে ওর শরীরে সেই জন্মদাগ আছে নিশ্চয়ই। তবে প্রশ্ন হলো রাফি সেই দাগ দেখলো কি করে? গলা ঝালেন রাশেদ রায়হান চৌধুরী, নিচু স্বরে শুধালেন কম্পিত কণ্ঠে খানিক অবিশ্বাস। মিহি সত্যি আমাদের মিফতাহুল? হাসলেন সাবিনা বেগম। রাফি কিছু বলার আগেই মুখ খুলেন সাবিনা বেগম। এখনো অবিশ্বাস আছে আপনাদের? মিহি তো আমার মেয়ে নয়, আর ও যে আপনাদের মেয়ে এটা ঢাকায় আসার পর জানতে পেরেছিলাম আমরা। আমি স্বার্থপর, কিন্তু আমার স্বামী স্বার্থপর ছিলেন না, বিশ্বাস করুন। তাকে দোষারোপ করবেন না, তাকে ক্ষমা করবেন দয়া করে। 16 বছর আগে অ্যাক্সিডেন্ট স্পটে জানতে পেরেছিলাম যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা শহরের অনেক নামি দামি মানুষ, কিন্তু অ্যাক্সিডেন্টের পর নাকি গাড়ির কেউ বেঁচে ছিল না, মা বাবা কেউই বেঁচে ছিল না সেই ছোট্ট বাচ্চাটার। তাই তো ওর মা বাবা হয়েছিলাম আমরা। ওর মা বাবাকে হারিয়ে আমাদের কাছে আসলো, আর আমরা পেলাম একটা মিষ্টি সন্তানকে। খুব মায়া লেগেছিল জানেন, তাই তো আপনাদের কাছে ফিরিয়ে দেইনি ওকে, পালিয়ে গিয়েছিলাম ওকে নিয়ে, যদি কেড়ে নেন তাই। কিন্তু লাভ হলো না, আবার আসলাম এই অভাবের শহরে, যে শহর কিচ্ছু দেয়নি আমায়, শুধুই কেড়ে নিয়েছে। সাবিনা বেগম কোনো রকমে কাপা গলায় কথা শেষে ফুপিয়ে উঠলেন। রাশেদ রায়হান চৌধুরী এগিয়ে আসলেন, ভেতরে অশান্ত হলো তার কণ্ঠস্বর শান্ত। কাঁদাবেন না আপনি, কেউ হারাবে না আপনার থেকে। যাকে হারিয়েছেন তাকে তো ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু যে আছে তাকে হারিয়ে কাঁদতে হবে না আপনাকে। মিহি যেই হোক, সে আপনার মেয়ে হয়ে থাকবে। আপনাদের উপর অভিযোগ তুলতে একটুও হাত উঠল না আমার। বিশ্বাস করুন, কোনো অভিযোগ নেই আপনাদের উপর। আমরা তো ভেবেছিলাম আমাদের মেয়ে নেই, তার মৃত্যুটাকে মেনে নিয়েছিলাম আমরা, কিন্তু সে যে জীবিত এটা তো জানতাম না, আজ জানলাম। আমরা ওকে সরাবো না আপনার থেকে, বরং অনুরোধ করব আপনার কাছে আপনি ওকে আমাদের থেকে সরাবেন না। আর প্লিজ, আমরা আমাদের মেয়েকে ফিরে পেতে চাই, আপনার থেকে দূরে সরিয়ে নয়। ও যতটা আমাদের ঠিক ততটাই আপনারও। আমরা ওকে যতটা চিনি, যতটা না ওর উপর আমাদের মায়া, তার থেকে অধিক মায়া আপনার। আপনি ওকে আগলে বড় করেছেন, বাকিটা জীবন আমাদেরকেও সুযোগ দিন ওকে আগলে রাখার, নিজের মেয়েকে কাছে পাওয়ার। নিয়ে যান ওকে, আমি আর বাধা দেব না, আমার যে অধিকার নেই। রাফি এবার সাবিনা বেগমকে নিজের দিকে ঘোরালো, ওনার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে হিমশীতল কণ্ঠে বলল, আন্টি, মেয়ের উপর সবচেয়ে বেশি অধিকার আপনার। আমরা তো বলছি আমরা ওকে দূরে সরাবো না আপনার থেকে, আপনার কাছেই থাকবে, আপনার মেয়ে হয়েই থাকবে। আমরা কাটবো না ওকে, শুধু ওর দায়িত্ব নেব। ওর দায়িত্ব দেবেন আমায়, আমাদের। আমি তো আপনার ছেলের মতোই, আমাকে বিশ্বাস করবেন না? মেয়ে সুস্থ হোক, ওকে সবটা বুঝিয়ে বলবো আমরা। আপনি শুধু ওর সামনে আর কাঁদবেন না প্লিজ। ও আপনার মেয়ে হয়েই থাকবে, আর আপনারা থাকবেন আমাদের হয়ে। আপনি বোঝা হতে যাবেন কেন? বোন কি কখনো ভাইয়ের কাছে বোঝা হয়? আমার তো একটাই বোন, আজ থেকে দুটো। আপনিও আমার বোন। আমার বোন আমার বাড়িতে থাকবে আর মেয়েকে নিয়ে, তার চেয়ে আমাদেরও মেয়ে। রাশেদ রায়হান চৌধুরী শান্ত বাক্যদ্বয়ে চকিতে তাকালেন সবাই। সাবিনা বেগম ছলকানো দৃষ্টি বুঝে আলতো হাসলেন তিনি, আবার বললেন, আপনাদের কেউ নেই, আমাদের আপন বানালে খারাপ হয় না, এতে আমাদের মেয়ে আমাদেরও থাকলো আর আপনারও। ওকে তো দূরে সরাচ্ছি না আমরা, আপনি দূরে যেতে চাইছেন ওর থেকে, যেটা মিহি মেনে নিতে পারবে না। দূরে যাবেন না ওর থেকে। নিজের মেয়েকে এতগুলো বছর নিজের করে আগলে রাখলেন, এখন তাকে আমাদের কাছে রেখে যাবেন? ভেবে দেখুন তো, মিহি মেনে নিতে পারবে এটা? সাবিনা বেগম চোখ নামিয়ে মৃদুস্বরে কেঁদে উঠলেন। রাফি মুচকি হাসল। হেনা বেগম হালিমা বেগমের ছলছল চোখের ঠোঁটের কোণে এক চিলতে হাসি। রুহি এতক্ষণ নির্বেক হয়েছিল, সে এগিয়ে গিয়ে সাবিনা বেগমের পাশে বসলো, তাকে আলতো জড়িয়ে আদুরে গলায় বলল, আন্টি, আমার পাখিকে আর কষ্ট দেবেন না প্লিজ, ও আমার বোন হয়। আপনি আর ও আমাদের সাথে থাকবেন বলুন, আমরা অনেক আনন্দে থাকবো দেখবেন। রাত্রি 8টা। হসপিটাল থেকে বাড়িতে ফিরেছে চৌধুরী বাড়ির সবাই, ক্লান্ত বিষণ্ণ শরীর নেতিয়ে সবাই। তখনের পর মিহির জ্ঞান ফেরেনি এখনও। সাবিনা বেগম আসেনি মেয়েকে একা রেখে।
হসপিটালে একই সকাল থেকে চৌধুরী বাড়ির সবার ভিড় ছিল, এখন আর নেই। নিস্তেজ হয়ে বাড়ি ফিরেছে সবাই। মিহিকে কমপক্ষে 1 সপ্তাহ হসপিটাল থেকে ছাড়া হবে না। বাড়িতে সবার মাঝে যতটা চিন্তা ওকে নিয়ে, তার থেকেও অধিক উদ্বেগ নিজেদের হারানো মেয়েকে ফিরে পেয়ে। উদ্বেগহীন রাবিয়া চৌধুরী, তিনি তো বুঝলেনই না তার মেয়ে আছে। চৌধুরী বাড়িতে এখন আনন্দের জোয়ার নেমে আসবে, শুধু অপেক্ষা মিহির সুস্থতার। রুহিকেও বাড়িতে পাঠিয়ে দিয়েছে রাফি, অথচ সবার থেকে বেশি বিধ্বস্ত ক্লান্ত সে। শরীরটা চলছে না আর, তবুও টেনে টুনে চালাচ্ছে। শান্তরও একই অবস্থা। রাফি একটু সময়ের জন্য বাড়ি পাঠিয়েছে ওকে, ফ্রেশ হয়ে আসবে আবার। যদিও রাফি আসতে বারণ করেছে, কিন্তু তো শান্ত শুনবে না। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছে সবাই। রাশেদ রায়হান চৌধুরী নিচে নামিনি, এত সব কিছু ওর ব্যথা ধরেছে তার। হেনা বেগম তার জন্য কড়া করে 1 কাপ চা করে নিয়ে ঘরে আসলেন। বিছানার ব্যাকবোর্ডে মাথায় এলিয়ে চোখ বুজে আছেন তিনি। সকালে একটা পাঞ্জাবি পরেছিল, সেটা পাল্টে ফ্রেশ হয়েছেন। ঘমর্ত পাঞ্জাবিটা সোফায় পড়ে আছে অবহেলিত ন্যায়। হেনা বেগম তপ্ত শ্বাস ফেলে 4 কাপ এগিয়ে দিলেন, ডাকলেন মৃদু স্বরে। চকিতে চোখ খুলেন রাশেদ রায়হান চৌধুরী, 4 কাপ হাতে নিলেন, চুমুক বসালেন সাথে সাথে। হেনা বেগম হয়তো খচখচ করছেন কিছু বলার জন্য, কিন্তু পারছে না। বুঝলেন রাশেদ রায়হান চৌধুরী, মৃদু হেসে আলতো স্বরে বললেন, আমার অনুভূতি কেমন জানতে চাইছো, তাই তো? অপ্রস্তুত অবস্থায় বললেন হেনা বেগম। লেলিন হাসলেন তিনি, বললেন রাশেদ রায়হান চৌধুরী, বিশ্বাস করো, বুকের উপর থেকে অনেক বড় ভার নেমে গেছে জানো। যদি মেয়েটাকে একবার আদর করে জড়িয়ে ধরতে পারতাম, তাহলে হয়তো আরও বেশি শান্তি পেতাম। এতটাই আনন্দের অনুভূতিটা 16টা বছর কোনো দিন জাগেনি আমার, জানো। গ্লানিতে ভুগেছি আমি বাঁচতে পারিনি আমার ভাই আর তার মেয়েকে। এই গানি কুরে কুরে খেয়েছে আমায়। আজ বোধহয় আত্মা গ্লানির মাত্রাটা একটু কমলো। বেঁচে আছে আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইটাই নেই শুধু। কথাগুলো কাতর শোনালো। হেনা বেগম বলেন, একজন তো আছে, ওকে নিয়েই খুশি থাকুন। ও যে আমাদের মেয়ে, বিশ্বাস করুন শুরু থেকে কেমন আপন আপন লাগতো ওকে, খুব মায়া লাগতো ওকে দেখলে। আজ বুঝলাম কেন আমাদের রাফিও এই জন্যই ওর প্রতি এতটা পজিটিভ ছিল। সকালে তো বুঝিনি আমি, যখন হাসপাতালে গেলাম তখনও রাফির ব্যবহার কেমন অদ্ভুত লেগেছিল। এখন বুঝলাম এই অদ্ভুত ছেলেটার অদ্ভুত হওয়ার কারণ কি। ওর বোনকে ফিরে পেয়েছে, ভাবুন তো কি অবস্থা ওর। নিঃশব্দে হাসলেন রাশেদ রায়হান চৌধুরী। হেনা বেগম তার ঘমার্ত পাঞ্জাবিটা হাতে তুলে ওয়াশরুমের দিকে এগোতে মেঝেতে কিছু পড়ার শব্দ হলো ঠকঠক করে। কপাল কুঁচকে মেঝেতে তাকালেন তিনি। নিচে ছোট্ট কিছু একটা পড়ে আছে, তিনি হেলে হাতে তুললেন সেটা। পাঞ্জাবির পকেট থেকে পড়েছে হয়তো কালো চারকোনা রিমোটের মতো কিছু, লাল বোতাম সেটার মাঝে। হেনা বেগম সেটা দেখে বুঝলেন না কিছু, হয়তো দরকারি কিছু, নয়তো পাঞ্জাবির পকেটে স্থান পেত না নিশ্চয়ই। হেনা বেগম সন্ধিয়ান হয়ে পিছু ফেলেন, সেটার দিকে তাকিয়ে সন্ধিয়ান হয়ে প্রশ্ন করলেন রাশেদ রায়হান চৌধুরীর উদ্দেশ্যে, আচ্ছা এটা কি দরকারি কিছু? আপনার পকেটে ছিল বোধহয়। হেনা বেগমের হাতের দিকে তাকাতেই নরম মুখশ্রীতে আধার নামল তার। তিনি আয়েস ছেড়ে তড়িঘড়ি করে উঠলেন, 4 কাপটা রেখে এক প্রকার তেড়ে আসলেন হেনা বেগমের দিকে। তার হাত থেকে ছিনিয়ে নিলেন ছোট্ট জিনিসটা, বলেন নিরেট কণ্ঠে, এটা কিছু না। বলেই নিজেই ওয়াশরুমের দিকে ঝট করে এগেলেন। হাই কমোডে ফেলে দিলেন সেটাকে, ফ্লাশ করলেন সাথে সাথে বেশ কয়েকবার। অবাক হলেন হেনা বেগম। ওটাকে ওখানে ফেললেন কেন? বাইরেও তো ফেলা যেত। যার স্থান যেখানে তাকে সেখানেই ফেলতে হয়, ওটার কোনো কাজ নেই, কাজ শেষ ওটার, তাই ওখানেই ফেললাম যাতে আর ওটার প্রয়োজন না হয়। হেনা বেগম বুঝলেন না। তারা দুজনেই চৌকিতে ফিরলেন। জুবাইর চৌধুরীটাকে হাঁসফাঁস করে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো জুবাইর। ভাইয়া এই দেখো, নিউজ দেখছো? আজ শহরের শেষ প্রান্তে যে বন্ধ সুগার মিলটা ছিল সেটাতে বিস্ফোরণ হয়েছে আজ। আমি তো সকাল থেকে সেভাবে নিউজ দেখিনি, সময়ই পাইনি। এখন দেখলাম, দেখো ওই প্লটটা নিয়েই তো কথাবার্তা চলছিল, আমাদের কেনার কথা ছিল তো ওটা। এখন পুলিশ ওটাকে ব্যান করে দিয়েছেন, উপর মহল থেকে রেস্ট্রিকশন জারি করা হয়েছে ওখানে। রাশেদ রায়হান চৌধুরী মুখশ্রী গম্ভীর করলেন, দায়সারাভাবে বললেন, বলিস কি এত কিছু হয়ে গেছে?
যাক, যা হবার হয়েছে। এমনিতেও ওই জায়গাটা নিয়ে অত বেশি ইন্টারেস্ট নেই এখন, বাদ দে ওটার চিন্তা। কি বলো ভাইয়া, তুমি না কদিন আগে বললে ওই প্লটটা যে করেই হোক নিজেদের হাতে আনতে হবে। শহরের শেষে ওটাকে হাতে রাখলে পরবর্তীতে সিটি স্পেস বাড়ালে সুবিধা হতো আমাদের। হ্যাঁ। ও তুই? এভাবে আর কতক্ষণ বসে থাকবি? নিজের অবস্থা দেখেছিস? একটু রেস্ট কর। এভাবে থাকলে তুই তো অসুস্থ হয়ে যাবি। তুই তো ঠিক নোস। মিহির থেকে কম কিছু হয়নি তোর। আমার কিচ্ছু হবে না শান্ত। মেয়েকে একবার ডাকবি তুই? একবার ডেকে দেখ, যদি তোর ডাকে সারা দেয়। দেখ না, কতক্ষণ ডাকলাম আমি, শুনলো না। ডাক্তার তো বললো খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। এখনো ফিরছে না কেন বলতো? শান্ত নিরীহ চোখে রাফির দিকে তাকিয়ে চোখের চাহনি ক্রমান্বয়ে কাতর হয়ে আসলো। নিচের অধর কামড়ে ও আরও একবার তাকালো সাবিনা বেগমের দিকে, অতঃপর রাফির পানে চেয়ে এগিয়ে গেল। ওর পাশে দাঁড়িয়ে বিষাদের শ্বাস ফেলে শীতল কণ্ঠে বলল, ডাক্তার যখন বলেছে তখন খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। মিহির তো কিছু হয়নি, আর না কিছু হবে। ডোন্ট ওয়ারি, তুই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি বসছি ওর পাশে। রাফি বোধহয় মনে মনে ভাবলো, বাধ্য ছেলে নেয় দুদিকে মাথা নাড়ালো, অতঃপর উঠে কথা না বাড়িয়ে নিজের মাঝে বিড়বিড় করতে করতে ওয়াশরুমের দিকে এগোলো। শান্ত ওর জায়গায় বসলো ধীরে সুস্থে। মিহির অবচেতন মুখখানার পানে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে একটু হাসলো। মিহির বাম হাতটা নিজের হাতের মুঠোয় নিল, অন্য হাতে স্নেহের সহিত মিহির মাথায় একবার হাত বুলিয়ে আলতো হেসে বলল, দেখেছিস পরি, তোর জন্য রাফিরা কত পাগল। কি করেছিস বলতো ওকে? তুই তো আমাদের সেই ছোট্ট পরি, আমাদের মিফতাহুল, তাই না? দেখ না, তোকে চিনতে কতটা দেরি করে ফেললাম। জানিস আমি তো শান্ত ভাইয়া, আমাকে কি বলে যেন ডাকতিস তুই? দেখ কেমন ভুলে গেছি আমি। এত বছর আগে কথা মনে থাকে কি করে বলতো? তুই তো তখন কথাই বলতে পারতিস না ঠিক মতো। এখন তো অনেক কথা শিখেছিস, তাই না? আর এখনো আমি তো সেই শান্ত ভাইয়াই আছি। আর তুই আমার পাখি, আমার জানের পাখি। ওঠ না রে, রাফি তোকে পরি বলে ডাকতো, জানিস? ওর পরি তো তুই। একটু কথা বল। তুই জানিস তোর শরীরে জন্মদাগ আছে? আমি কিন্তু জানতাম না, কিন্তু রাফি ও তো জানতো। আর ওর মনেও ছিল। দেখ, ওকে আর কষ্ট দিস না পরি। ওকে আমি এমনটা কখনো দেখিনি, বিশ্বাস কর। মিহির শরীরে জন্মদাগ আছে, এটা রাফি কি করে জানলো? শান্তর কথার মাঝে আচমকা সাবিনা বেগমের প্রশ্নে চকিত তাকালো ও। চোকাচকি হলো সাবিনা বেগমের সাথে। অপ্রস্তুত অবস্থায় বলল ও বোধহয়, ঠোঁট ভিজিয়ে আমতামতা অবস্থায় বলল, জি আন্টি। মিহির জন্মদাগ রাফি দেখলো কি করে? সাবিনা বেগমের কণ্ঠভার। না মানে আন্টি। শান্তর আমতামতা করার মাঝে মিহির কণ্ঠে অস্পষ্ট আওয়াজ কানে ঠেকল। তরিতে ওর দিকে মনোযোগ দিল শান্ত, সাথেই সাবিনা বেগমও। তিনি সব ভুলে আজকে মুহূর্তে তেড়ে গেলেন মেয়ের কাছে। শান্ত সচকিত বিচলিত হয়ে ডাকল, মিহি। চোখজোড়া সূক্ষ্ম করে খোলার চেষ্টা করল মিহি। মুখে ব্যথাতুর অস্পষ্ট স্বর, চেহারা কুচকানো। ব্যথায় মিহির সমস্ত জোর খাটিয়ে আধো আধো চোখ খুলল। প্রথমেই চোখে পড়ল শান্তর বিচলিত মুখশ্রী। একটা শ্বাস টেনে ঢোক গেল মিহি। চোখ বোধহয় অন্য কাউকে দেখার আশে ছিল। মরিয়া ছিল তৃষ্ণাত্ম নয়নজোড়া। মিহি অস্ফুটে উচ্চারণ করল, ভাইয়া, আমার আম্মু। এই তো মা, আমি আছি তোর কাছে। এই যে তোর আম্মু, আমি আছি তো, কোথাও যাইনি। ভেজা শঙ্কিত কণ্ঠস্বর সাবিনা বেগমের। মেয়ে ধীরে ধীরে পাশ ফিরল, আধো ভেজা চোখে আম্মুকে দেখে ঠোঁট উল্টে ফিকড়ে উঠল। শক্ত এক পলক তাকালো অশ্মের দিকে। রাফি বেরোয়নি এখনো। ও বিচলিত হয়ে পড়ল, আন্টি মিহিকে দেখুন, আমি ডক্টরকে ডেকে নিয়ে আসছি। বলেই তড়িঘড়ি করে বেরিয়ে গেল ও। মিহির কণ্ঠে ব্যথিত জড়তা, গলা চিড়ে যাচ্ছে মনে হচ্ছে। ও তবুও বলল রুদ্ধ স্বরে, আম্মু তুমি আমার ছেড়ে যেও না প্লিজ। আমি আর তোমার কথার অবাধ্য হব না, সব শুনবো, কারোর সাথে সম্পর্ক রাখবো না আমি। তুমি আমায় ক্ষমা করে দাও এবারের মতো। আমি সত্যি বলছি, আর ভুল করবো না আমি। সাবিনা বেগম নিজেকে ধাতস্থ করতে রত। মিহিকে আর কোনো প্রকার চাপ দেওয়া যাবে না। তিনি নিজেকে সামলে কাল না গেলে মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বললেন, চুপ, একদম চুপ, কোথাও যাব না আমি। এখন এইসব কথা বলার সময় নেই। তুই শান্ত হ মা, ডাক্তার আসুক, তোকে দেখবেন উনি। রাফি ক্লান্ত শরীরখানা কোনো রকমে টেনে টুনে ওয়াশরুম থেকে বের করলো।
ভীষণ ভার লাগছে নিজেকে, পায়ের ধাপ বাড়ানো দায় হয়ে পড়েছে, ঘাড়ে টান ধরেছে কেমন, চোখ জ্বলছে, ধোয়া বেরোচ্ছে যেন। তবু সে নিজের দিকে একটুও খেয়ালি নয়। ওয়াশরুম থেকে বেরিয়ে সাবিনা বেগমের কণ্ঠ কানে ঠেকতে আটকে উঠল রাফি। মিহির জ্ঞান ফিরেছে দেখে খুশিতে আত্মহারা হয়ে সমস্ত ক্লান্তি ঠেলে ছুটে আসলো। মিহির পাশে আগের জায়গায় বসে উত্তেজিত হয়ে পড়ল। মিহি, জ্ঞান ফিরেছে তোমার? ঠিক আছে তুমি? ডক্টর ডক্টর কোথায়? মিহি, কষ্ট হচ্ছে কোথাও? বলো আমায়, ব্যথা হচ্ছে তোমার? মিহি ধীরে ধীরে চোখ ফেরালো রাফির দিকে। রাফির বিচলিত অবসন্ন চেহারাখানা দেখে ঠোঁট ভেঙে কান্না আসলো, বলে ফুটালো কোনো রকমে। চলে যান এখান থেকে, আমি চিনি না আপনাকে, আমাকে নিয়ে ভাবতে হবে না আপনাকে, প্লিজ চলে যান। মিহি, ও রাফি কিসব বলছিস ওকে? আমি ঠিক বলছি আম্মু, আমি আর ভুল করব না, তোমাকে হারাতে পারবো না আমি। ওনাকে আমি বললে উনি শুনবেন না। তুমি চলে যেতে বললে বলো ওনাকে, আমি তাকাবো না আর ওনার দিকে। ওনাকে বলো আমি ওনাকে চিনি না, ওনাকে চলে যেতে বলো এখান থেকে। মেয়ে কান্না জড়িত কণ্ঠ। রাফির দিক থেকে চোখ ফিরিয়েছে ও। রাফি আহত চোখে তাকিয়ে থাকলো, শুনল কথাগুলো। মস্তিষ্ক আর চলছে না, আর মেনে নিতে পারছে না এসব। নিভে যাচ্ছে সকল সচলতা ও মিহির উপেক্ষার শ্বাস ফেল। নিজের মাথার ভার বহন করা ভীষণ কষ্টদায়ক লাগছে ও ক্লান্তিতে মাথাটা মিহির উদরের পাশে সামনের দিকে এগিয়ে দিল। চোখ বুঝলো একই ক্লান্তিতে। সাবিনা বেগম ওকে আর নিজের মেয়েকে এক পলক দেখে কণ্ঠ কঠিন করলেন মিহির ওপর। মিহি, আমি বলছি না চুপ করতে। ও রাফি কোথাও যাবে না, ও তোর কাছেই থাকবে সারা জীবন, তোকে ওর কাছেই থাকতে হবে। আমি কি? আমাকে হারানোর ভয় কেন ওকে ছাড়বি তুই? ভালোবাসিস তো ওকে, না? আমার জন্য নিজের ভালোবাসাকে ছাড়বি? ও তো এত কিছুর পরেও তোকে ছাড়েনি, আর তুই ছাড়বি? মিহি ফুপিয়ে উঠে থামলো, অবিশ্বাস্য নয়নে চেয়ে রইল আম্মুর দিকে। এলিয়ে দেওয়া ভার মাথাখানা তুলো রাফি। দুজনে পিট ভেজা চাহনি দেখে সাবিনা বেগম আবার বলেন, এবার কণ্ঠে নমনীয়তা। অনেক হয়েছে লুকোচুরি, আমার জন্য এতদিন অনেক কিছু হয়েছে, এখন তো সব পরিষ্কার। আমি চোখ থাকতেও অন্ধ ছিলাম, সব সত্যি যখন বেরিয়ে এসেছে, এটা বাকি থাকে কেন? মিহির গর্ভধারিণী নই আমি, তাতে কি হয়েছে? মা আমি ওর। আবার তুমি একই কথা বলছো? তুমি আমার আম্মু, আমি কিন্তু আর শুনবো না এইসব। উনি তোমার আম্মু, তোমাকে এসব শুনতে হবে না। উনি বলবেন না আর এসব। তুমি শান্ত হও প্লিজ। একবার তাকাও আমার দিকে প্লিজ। মিহি, আমার দিকে তাকাও। রাফির আবেদনাত্মক কণ্ঠ। মিহি নাক টানল। রাফির দিকে ফেরার আগেই ডাক্তার হাজির। কেবিনে ঢুকে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। পিছু পিছু উদ্বিগ্ন শান্ত। মিহির সম্পূর্ণ জ্ঞান ফিরেছে দেখে তৃপ্ত হাসল সে। সাবিনা বেগম সরতে ডাক্তার পালস রেট চেক করলো মিহির। নর্মাল সব কিছু পরীক্ষা করে আলতো এসে রাফির দিকে ফিরলেন। ডোন্ট ওয়ারি মিস রাফি, আপনার বোন এখন একদম ঠিক আছেন। রাফি তৎক্ষণাৎ সরু চোখে তাকালো। একই অসময়ে এন্ট্রি নিয়েছেন উনি। তার উপর কিসব উল্টাপাল্টা বলছেন। মিহিকে বোন বানিয়ে দিচ্ছে রাফির। শান্ত ভরাট কণ্ঠে বাদ সাধল ডাক্তারে। আরে ডাক্তার, বোন নয়। আপনারা এমন কেন? হ্যাঁ, যাকে তাকে বোন বানিয়ে দেন। সৌভাগ্যবশত বউ তো হতে পারে নাকি? চাচার মেয়ে, মামার মেয়ে হলেই কি শুধু বোন হয়? ডাক্তার ভ্যাবাচাকা খেলেন। গলা খাকারি দিয়ে নিজের কথা শুটে নিলেন তড়িঘড়ি করে। ও সরি কাজিন সিস্টার, উনি ঠিক আছেন। আমাদের সিস্টার থাকবে ওনার টেক কেয়ার করার জন্য। ওনাকে একটু রেস্ট করতে দিন আপাতত। বলেই ঝটপট জায়গা ত্যাগ করলেন তিনি। মেয়ে এখনও এসবের মানে বুঝতে অক্ষম। কিছু মাথায় ঢুকছে না ওর, আর না ঢোকানোর চেষ্টা করছে। শান্ত ওকে দেখে মুচকি হাসলো, একটু ঝুঁকে বলল, কি পরি, কেমন লাগছে এখন? মিহি অবাক লোচনে চেয়ে শান্ত ফিক করে হাসলো। আমাকে ভুলে গেছিস না? বলল। মিহি অবুঝ মন ভাব দেখে শান্তকে কথা বাড়াতে দিল না রাফি। ও বাজ সাধল। শান্ত চুপ, এসে পড়া হবে। মেয়েকে রেস্ট করতে দে। মি এখনও তাকানি ওর দিকে। রাফি শুকনো ঢোকিল। শান্ত পরিস্থিতি বুঝে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। পিছু পিছু সাবিনা বেগমও। আমুকে ওভাবে যেতে দেখে মিহি খানিক ভুরু কুটালো। কেবিনে দরজা চাপিয়ে দুজনে বাইরে বেরিয়ে গেছে। রাফি মিহির উপেক্ষিত চেহারা পানে কিছুক্ষণ তাকিয়ে রইল, অতপর চুপচাপ নিজেও বাইরে বেরোনোর জন্য উঠে দাঁড়ালো। মিহির দিক থেকে মুখ ফিরিয়ে এক কদম পা বাড়াতেই খপ করে ওর হাতখানা চেপে ধরল মিহি। বাহুতে গুলিবিদ্ধ হাতে টান পড়তে পুরো শরীর ঝিঝি ধরার ন্যায় ঝনঝন করে উঠল রাফির। তৎক্ষণাৎ তীক্ষ্ণ ব্যথায় চোখ মুখ কুচকাল সে। মিহি হয়তো টের পায়নি ওর ব্যথা। ও ঠোঁট উল্টে অভিমানী কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি।
রাফি ধীরে ধীরে ব্যথিতর মুখভঙ্গিমা পরিবর্তন করে মিহির দিকে ফিরল। মিহি বলল একই স্বরে। আপনি আম্মুকে মানিয়ে নিয়েছেন? বসলো রাফি। মিহির হাতখানা ছাড়িয়ে নিজে ধরল ওকে, শীতল কণ্ঠে বলল, হুম। সত্যি আম্মু মেনে নিয়েছে সব? রাজি আম্মু? হুম। মিহি কাঁদো কাঁদো গলাই বলল, তখন আম্মু ওসব কেন বললো? আমি তো মিহি না, আমি আমার আম্মু আব্বুর মেয়ে। হ্যাঁ, আমাকে ওসব উল্টাপাল্টা কেন বললো? আম্মু রেগেছিল ভীষণ, তাই ওসব বলেছে? আমি কেউ না, আমি মিহি, মিফতাহুল নই আমি, তাই তো? বলুন না আপনি। মিহি হয়তো সবটা বুঝেও বুঝতে চাইছে না। রাফি শান্ত দৃষ্টিতে চেয়ে শান্ত স্বরে বলল, তুমি আমার পরি, আমার জান, আমার ব্লসম, আমার মেহি, আমার সব কিছু তুমি। এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। আপনি রেগে আছেন আমার উপর? না তো। তাহলে এভাবে কেন কথা বলছেন? কিভাবে বলছি? এত ছোট ছোট উত্তর কেন দিয়েছেন? ভালো করে কথা বলুন আমার সাথে। আমি আর আপনাকে না চেনার ভান করব না। এখন তো সব ঠিকঠাক। আপনি বেশি বেশি করে কথা বলুন আমার সাথে। বেশি বেশি কি বলবো? অনেক কিছু বলুন, যা খুশি তাই বলুন। যা খুশি তাই করি। করুন। তৎক্ষণাৎ ঝট করে জবাব মিহির। ওর অভিমানে আদল লালচে উল্টানোট ওষ্ঠ জোড়া। রাফি আনমনে হাসলো, একই হিম শীতল কণ্ঠে বলল, সত্যি? হুম। চোখ বন্ধ করো তাহলে। কেন? আগে করো। মিহি চোখ বুঝলো নরম আবেশে। রাফি এক মুহূর্ত অপেক্ষা করল না, অনেকটা ঝুঁকে সব দ্বিধা কাটিয়ে মরতে অধৈর্য চুয়ালো মিহির ওষ্টা ধরে। বিদ্যুতের ন্যায় ঝটকা খেলো মিহি, কেঁপে উঠল তৎক্ষণাৎ, চোখ মেলালো ছট করে। খুব কাছ থেকে রাফির বন্ধ ও খিচুকল নজরে আসলো। রাফি মিহির কানের পাশ গলিয়ে গলা নিচে হাত রাখলো। পুরো শরীর শিরশির করে উঠল মিহির। এক মুহূর্ত পাথরে ন্যায় জমে গেল ওর। পর মুহূর্তে ব্যথাতুর হাতে আলতো ধাক্কা দিয়ে রাফিকে নিজের কাছ থেকে সরাতে চাইল সে, তবে কাজ হলো না। রাফি আরও বেশি দখলদারি ফলানো মিহির ওষ্টা ধরে। মিহির এক হাত চেপে ধরল নিজের বুকের সাথে, নিজের মাঝে আঁকড়ে ধরল ওকে। প্রথম কোনো পুরুষের এত গভীর স্পর্শের গভীরতায় খেয়ে হারালো মিহির। ছোটাছুটি ছেড়ে স্থির হয়ে চোখ বুজে আসলো আপনা আপনি। মিহিকে নিস্তেজ হতে দেখে বন্ধ ও খিচুকল খুলল রাফি। নিজে থেকে ছাড়লো মিহিকে, একটু ছেড়ে আরও একবার আলতো চুমু খেয়ে সরে আসলো। হাঁপ পেতেই বৃহৎ আকারে ও খিচুকল মিলল মিহি। কণ্ঠনালী শুকিয়ে কাট, দৃষ্টিতে অবিশ্বাস, জোরে জোরে শ্বাস টানল ও। রাফি চোখে চোখ পড়তে চলকে উঠল সে। রাফি ঠোঁট পিষে হেসে বিড়বিড় করল, সরি, যা খুশি তা করার পারমিশন তুমি দিয়েছিলে। মিহি আহমুকে নাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওর সাথে কি ঘটলো বুঝলো, তবে যে ঘটালো তার দিক দিয়ে ঘটনা মিলছে না। মিহিকে ওভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে ফিচেল হেসে শুধালো রাফি। কি দেখছো? স্বয়ম্বিতে ফিরল মিহি। তৎক্ষণাৎ দুহাতে ঢেকে ফেলল নিজের লালিত মুখশ্রী। বলি ফুটালো কোনো রকমে, ছি, অভদ্রলোক, আপনি এত খারাপ। খারাপ আর হলাম কই? খারাপ যখন বললি তখন আরেকটু খারাপ হই। শুনেছি ধৈর্যের ফল মিষ্টি হয়, আজ চোখে দেখলাম মিষ্টি আছে, আরেকটু দেখি। মিহি দুহাতে মুখ ঢাকলো আরও শক্ত করে। এই মুহূর্তে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে একদম। এই লোকের মনে মনে এই ছিল, ইনি না ওর বান্ধবী বড় ভাই? ঠোঁট উল্টালো মিহি, কপাল চাপড়াতে ইচ্ছে করছে। মিহি ঝাই করে উঠল, চলে যান এখান থেকে। বেশি বেশি কথাও বলতে হবে না, আর বেশি বেশি কিছু করতেও হবে না আপনাকে। রাফি আলতো হাতে মিহির হাত দুখানা ধরলো। কেঁপে উঠল মেয়েটা, গায়ে কাটা দিচ্ছে একই। তার উপর রাফির স্পর্শে শরীর জমাট বেঁধে এসেছে। কণ্ঠনালীতে কথা আটকে গেল, আর কিছু উচ্চারণ করতে পারল না মেয়েটা। চোখ খিচে বন্ধ করে রইল, শক্তি কাজ করলো না নিজের। রাফি অতি সহজে মিহির হাত দুইখানা সরালো ওর লাজুক মুখখানা থেকে। দৃশ্যমান হলো আবেদনময়ী লালচে মুখ বই, বন্ধ চোখের বৃহৎ পাপড়ি, গোলাপি অধর তিত্তিরিয়ে কম্পমান বক্ষস্থল ওঠানামা করছে দ্বিগুণ গতিতে। রাফি চেয়ে মুচকি হাসলো। আরও একটু ঝুঁকতেই ওর গরম নিঃশ্বাস অনুভব করতে পারল মিহি। প্রকল্পিত রুদ্ধ গলায় বলি ফুটালো কোনো রকমে, আর কাছে আসবেন না প্লিজ, কেউ দেখে ফেলবে। রাফি শুনলে তো, ও সুযোগের সদ্ব্যবহার করলো। মিহির অসম্মতি বুঝে এবার আরও বেশি কিছু করলো না। ওষ্ঠ বাড়িয়ে মিহির বন্ধ দু চোখের পাপড়িতে আর নাকের ডগায় পরশ আঁকলো। কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ঘষে হিমশীতল আবেশিত কণ্ঠে বলল দু বাক্য,
কেউ দেখেনি। একদম ঠিক ভাই, কেউ কিছু দেখেনি, আমিও দেখিনি কিছুই। এসব জিনিস দেখতে নেই, আমি কানা। ইউ কন্টিনিউ। হকচকিয়ে দরজার দিকে ছ্যাদ করে তাকালো মিহি। শান্ত ঠোঁট কামড়ে তাকিয়ে ওদের দিকে। রাফি একটু নড়ল না, সে ওভাবে দায়সারাভাবে শান্তর দিকে তাকালো। থতমত খেলো মিহি। নড়ে চড়ে রাফিকে ঠেলতে গেলে সূচক শব্দে কোমরে ব্যথে কুকিয়ে উঠল মৃদু আর্তনাদে। চোখ মুখ খিচিয়ে ব্যথায় ঠোঁট উল্টালো। ঝট করে সরে এসে ব্যস্ত হয়ে পড়ল রাফি। মিহি, আম সরি জান। ব্যথা পেলে? কোথায় ব্যথা পেয়েছো বলো দেখি। রাফি মিহির ক্ষতস্থান দেখার উদ্দেশ্যে কোমরে হাতটাকে তাই আটকে উঠল মিহি। বৃহৎ নয়নে তাকিয়ে ঝাই করে উঠল। আরে কি করছেন, সরুন, যান এখান থেকে। সাদা চাদরটা মাথা অবধি টেনে নিজেকে আড়াল করলো মিহি। বুকটা ধকধক করছে একই রাফির স্পর্শ, তার উপর ওর মোহিত চাহনি, আর সবচেয়ে বড় শান্ত সে কিভাবে তাকিয়েছে। কি দেখলো কে জানে। মিহি মুখ লুকিয়ে মনে মনে বিবি করলো অনেক। রাফি এমন আচমকা কর্মকাণ্ডের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে, আর না কখনো কল্পনা করেছিল। এই লোকের মনে মনে এই ছিল। তবে লজ্জায় লাল হয়ে গলে যাচ্ছে মিহি। আড়ালে চোখ বুজে ছটফট করে উঠল সে। দু আঙ্গুল চেপে ধরল নিজের অধরে, ঢোক গিলল শুকনো। এদিকে রাফি ওর অমন কাণ্ড দেখে হেসে ফেলল ফিক করে। শান্ত দরজায় হেলান দিয়ে বুকে হাত গুটিয়ে আড়াআড়ি পা রেখে দাঁড়িয়ে দেখছে ওদের। রাফি ওর দিকে তাকিয়ে ভুরু কোটালো। এই ছেলেটার আসার সময় পেল না, এখনই আসতে হলো। চোখ সরু করে তাকালো রাফি। শান্ত ঠোঁট কামড়ে হেসে ঘাড় কাত করলো পিছনের দিকে। ওর পিছন থেকে রুহি উকি দিয়ে একেবারে সোজাসুজি দৃষ্টি রাখলো রাফির দিকে। রুহিকে অকমর্ষার দেখে ভ্যাপাচাকা খেলো রাফি। কেসে উঠল খুব খুব করে। রুহিও আছে। এই বদমাইশটা রুহিকে আনলো কখন কে জানে। ওর সাদাসিধে বোনটা কি থেকে কি দেখলো কে জানে। রুহি অবুজের ভান করে সাদাসিধে ভঙ্গিমায় গদগদ হয়ে বলল, ভাইয়া আমিও দেখিনি কিছু। শান্তর দিকে কটমট করে তাকালো রাফি। শান্ত মুখখানা চুপসে সোজা হয়ে দাঁড়ালো, যেন সে কত অবুঝ। রুহির কণ্ঠের চাদরে নিচ থেকে মাথা বের করে পিট করে উকি দিল মিহি। রুহিকে পুরোপুরি দেখে সব ভুলল মুহূর্তেই। জট করে চাদর সরিয়ে গদগদ হয়ে ডাকলো, পাখি। ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে মিহির দিকে তাকালো রুহি। দুই বান্ধবী মুচকি হাসলো। একে অপরের চোখে চোখ রেখে দ্রুত এগিয়ে গেল রুহি। মিহি শক্তি খাটিয়ে শোয়া থেকে খানিক ওঠার চেষ্টা করলো, তবে যন্ত্রণাই পারল না। রুহি ছুটে এসে ওভাবে জড়িয়ে ধরল মিহিকে। ছটফট করে বলল, পাখি কেমন আছিস এখন? আমি ভালো আছি পাখি। ও সরি, ভুল হয়ে গেছে। তুই না আমার বোনও, তার থেকেও বড় কথা তুই আমার ভাবি জান। মিহি কপাল কুচকালো আবার। রাফি গলা খাকারি দিয়ে কথা ঘোরানোর তাগিদে ডাকলো রুহিকে। চেয়েছে চকিতে ফিরল রুহি। চোখের ইশারায় ও কি কিছু বোঝালো রাফি। মিহি এই মুহূর্তে নর্মাল নয়। কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করা ঠিক হবে না ওর উপর। এই মুহূর্তে ওকে সব জানালে ও হাইপার হতে পারে। ওর পক্ষে এত সহজে সব কিছু মেনে নেওয়া সহজ হবে না। রাফি ইশারা বুঝিয়ে নিজেকে সংযত করলো রুহি। আমতা আমতা করে বলল, পাখি জানিস কত ওয়েট করেছি তোর জন্য। তাড়াতাড়ি সুস্থ হয়ে যা প্লিজ। আমরা সবাই বাড়িতে অপেক্ষা করছি তোর জন্য। মিহি মুচকি হাসলো। রাফি শুধালো এবার, এত রাতে তুই কার সাথে আসলে সিসি? ড্রাইভারের সাথে। শুধু আমি না, আব্বু আম্মু চাচু ছোট মা জেনি সবাই এসেছে। মেহজাবিন আপুও এসেছে। সবাই বাইরে আন্টির সাথে কথা বলছে। ওর কথা শেষ হতে না হতেই কেবিনের ভেতর সবার আগমন। সাবিনা বেগম সবার সাথে। মেহজাবিন কম্পিত পায়ে সবার সামনে। চোখ ছলছল ওর। সজল ঝাপসা চাহনি মিহি নামক মিফতাহুলের পানে, ওর ছোট্ট বোনটার পানে। মিহি সবাইকে একসাথে দেখে একগাল হাসলো। ওকে দেখতে এসেছে সবাই। এই তো সবাই একসাথে, পুরো পরিবার। কতজন? ওর আম্মুও তো আছে সবার সাথে। মেহজাবিন এক পা দুপা করে এগিয়ে শেষে পথটুকু ছুটে আসলো মিহি পর্যন্ত। রুহি সরে দাঁড়িয়েছে। রাফি ওকে বাধা দেওয়ার আগে রুহির মতো করে ও হুড়মুড়িয়ে জড়িয়ে ধরল মিহিকে। ফিকে কেঁদে উঠল মেয়েটা। মিহি না বুঝে থতমত খেলো। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেহজাবিন কান্নারত কণ্ঠে ওকে শক্ত করে জড়ালো। খানিক ব্যথা পেল মিহি। ফিকরে উঠল মেহজাবিন। তুই আমার বোন মিহি, আমার মিফতাহুল তুই, আমার নিজের বোন তুই। বল না তুই আমার বোন। বেঁচে আছিস তুই, একদম সুস্থ আছিস, কিচ্ছু হয়নি তোর। আমার মিফতাহুলের কিচ্ছু হয়নি, লাশ হয়নি, ও জীবিত।
তুই আমার মিফতাহুল, আমার বোন তুই। মিহি নড়ে চড়ে উঠল। যতই এই কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে, ততই সবাই বারবার এই কথাটা বলছে ওকে। কেন? ও মিহি, ওর আব্বু আম্মুর মেয়ে, আজমাল হোসেন আর সাবিনা বেগমের একমাত্র মেয়ে। তখন থেকে তো ও শুনে আসছে সবার কথা, মাথায় গেড়ে আছে সবার বলা কথাগুলো, কিন্তু ও বিশ্বাস করবে না, ও কিছুতেই বিশ্বাস করবে না। মেয়ে থমকে রইল, চোখ ভিজে আসছে। মেহেজাবিন ছাল ওকে। ওর আদুলখানা নিজের দুহাতের আঁচলে নিয়ে হেসকি তুলে ধরা গলায় আবার বলল, তুই আমার বোন রে। মেয়ে ঢোক গিলে দুদিকে মাথা নাড়ল, চোখের পানি পড়ল টপ করে। ও তাকালো সাবিনা বেগমের দিকে, জোরপূর্বক অবিশ্বাস জোগালো নিজেকে। আবারও আগের মতো করে বলল, আম্মু আমার কাছে এসো তো, আমি কারো কথা শুনবো না, এসব বলবে না কেউ আমায়, আমি কেউ নই, আমি মিহি, বুঝলে তোমরা? আমার আব্বু আম্মু আছে। না না, আব্বু তো নেই, আমার আম্মু আছে, ওই যে আমার আম্মু দাঁড়িয়ে আছে, আমি ওনার মেয়ে, এটাই আমি। তোমরা তখন থেকে কী সব বলছো আমায়? কে মিফতাহুল? আমি মিফতাহুল নই, আমি মিহি, বুঝলে? চিৎকার করে উঠল মিহি। এলোমেলো হয়ে যাচ্ছে সে, শ্বাস প্রশ্বাস আবার বেগতিক হয়ে আসছে, ছটফট করে উঠছে। হ্যাপি পরিস্থিতি বুঝলো, মিহির এক হাত ধরে পড়ল। মেজাবিন, এখন এসবের সময় নয় বোন, প্লিজ চুপ কর। ও যেভাবে আছে সেভাবেই থাকতে দে ওকে। এসবের জন্য অনেক সময় বাকি আছে। এখনই এসবের সময় রাফি, অনেক সময় পেরিয়েছে। মিহি যখন সবকিছু জেনেছে তখন সবকিছু খোলাসা করে জানতে দাও ওকে। সাবিনা বেগমের গুরুভার কণ্ঠ। শান্ত হলো মিহি, সজল চোখে চাইল নিজের আম্মুর দিকে। রাফির দিক থেকে চোখ ফিরিয়ে মিহির দিকে তাকালো সাবিনা বেগম। এগিয়ে গেলেন তিনি। মেয়ে শিওরে বসে মেয়ের মাথায় হাত রাখলেন, চোখের পানি লুকিয়ে শান্ত কণ্ঠে বলেন, আমি কি হই তোর? আম্মু। ঠোঁট কামড়ে ধরা জবাব মিহির। ও রাফির থেকে নিজের হাত ছাড়িয়ে শক্ত করে ধরল সাবিনা বেগমকে। বললেন, সাবিনা বেগম, আমি তো তোর মাই। জন্ম দিলেই কি শুধু মা হওয়া যায় বল? মা হতে জন্ম দিতেই হয় জানি, আমি না কাউকে জন্ম দিতে পারিনি, কিন্তু দেখ তবুও মা হয়েছি তোর। 16টা বছর তোর মুখে আম্মু ডাক শুনেছি। আজ তোকে একটা কঠিন সত্য বলি, আমি না তোর আম্মু নই, আর না তুই আমার মিহি। একদিন মিফতাহুলের গল্প করেছিলি না, সেই মিফতাহুল তুই। সেই মিফতাহুল বেঁচে আছে, আর সে মিহি। আমরা সেই দিন তোকে পেয়েছিলাম সেই অ্যাক্সিডেন্ট স্পটে, রাস্তার নিচে কাঁদছিলি তুই। তোর কান্না শুনে তোর আব্বু তোকে কোলে নিয়েছিল। তারপর আমি আর তোকে নিয়ে সেদিন আমরা পালিয়ে গেছি। মিহি, আন্টির কথা বাদ দাও, আমার কথা শোনো। আন্টি আর আঙ্কেল সেদিন পেয়েছিল তোমায়, তুমি তো ছোট ছিলে, তোমার পরিচয় পায়নি তারা, তাই তোমাকে নিজের পরিচয় বড় করেছেন তারা, বুঝলে? তুমি তাদের সন্তান। সাবিনা বেগমকে থামিয়ে রাফি কথার মোড় খানিক বদলালো, যাতে মিহির মনে তার আব্বু আম্মুকে নিয়ে অপরাধী মনোভাব না জাগে। সাবিনা বেগম হাসলেন নির্বিকার। বাকিরা নিশ্চুপ। তিনি বললেন আবার, আর কিছু বলতে হবে না তোমায় রাফি, কিছু লুকিয়ে লাভ কি? মিহি তখন ছোট ছিল, এখন নয়। আমি জানি ও সব বুঝেছে, ওর মনকে মানাতে দাও। আমি খুব লোভী জানিস মিহি, তোর আব্বুর ভালোবাসার মোহে লোভ করলাম, যে লোভের পরিমাণ তোর অজানা নয়। আবার মা ডাক শোনার জন্য আবার লোভ করলাম, খুব ইচ্ছে ছিল মা ডাক শোনার, জানিস? আমি ভুল করেছি, তাই মা হওয়ার চেষ্টা করেছিলাম তোর। অন্যের সম্পদকে নিজের করে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিস মা। এই দেখ তোর বোন, নিজের বোন তোর, এরা তোর নিজের পরিবার, তোর নিজের আম্মুও আছে। মেয়ে সমস্ত ব্যথা বলে জোর খাটিয়ে উঠে বসলো, শেপটে শক্ত জড়িয়ে ধরলো আমুর কোল, কেঁদে কেঁদে চিৎকার করলো, আম্মু চুপ করবে তুমি? আমার কাউকে লাগবে না, তুমিই আমার সব, আমার আম্মু তুমি। ওরা আমাকে তোমার থেকে সরিয়ে দেবে? আমি যাব না ওদের সাথে, আমার আম্মুর কেউ নেই আমি ছাড়া, চলে যান আপনারা। আমি আমি আমার আম্মুকে ছেড়ে যাব না আপনাদের সাথে, চলে যান আপনারা প্লিজ। আমার আম্মুর কেউ নেই, উনি মরে যাবেন, নয়তো আমিও মরে যাব। আমি মিফতাহুল হই আর যেই হই, আমি তো মৃত ছিলাম আপনাদের কাছে, এখনও আমি মৃত। মিহি আমি, আমার আব্বু আম্মুর মিহি আমি। আমার আব্বু খুব কষ্ট পাবে উপর থেকে এসব দেখলে। আব্বুকে কথা দিয়েছিলাম আমি, আম্মুকে কখনো কষ্ট পেতে দেব না। আমার আম্মু কষ্ট পাবে আমার জন্য? না না, আমার আম্মু খুব ভালোবাসে আমায়, আমি কোথাও যাব না আমার আম্মুকে ছেড়ে। রাফি বিচলিত, মিহির অবস্থা দেখে শিহরিত সে। রাশেদা রাহান চৌধুরী মুচকি হাসলেন, এগোলেন তিনি, বসলেন মিহির সামনে। সাবিনা বেগমের কোলে মিহির মাথা, তিনি অতি যত্নে হাত রাখলেন মেয়ের মাথায়, মোলায়েম কণ্ঠে বললেন,
পাগলি মেয়ে, তোর আম্মুকে ছেড়ে কোথায় যাবি তুই? আর আমাদের ছেড়েই বা কোথায় যাবি? তুই তো আমাদেরও মেয়ে, বল। মিফতাহুল না মিহি নাম বড় কথা নয়, তুই আমাদের মেয়ে, সেটাই বড় কথা। তুই আমার বোনেরও মেয়ে। তোরা কেউ কোথাও যাবি না আমাদের ছেড়ে। তোরা সবাই আছে, সবাইকে ছেড়ে কোথায় যাবি তুই? তোর আম্মু কোথাও যাবে না। তুই সবাইকে পাবি, আমাদের সবার সাথে সাথে থাকবি তুই, একই সাথে থাকবো আমরা। মিহি মাথা তুলল। রাশেদ রায়হান চৌধুরী শীতল কণ্ঠে আবার বলল, আমাকে একবার আব্বু বলে ডাকবে মা? মেহজাবিন ও আব্বু ডাকে আমায়, জেনিও ডাকে, তুই ডাকবি একবার? মিহি নাক টানলো, বলল না কিছু। হাসার চেষ্টা করলেন রাশেদ রায়হান চৌধুরী। জেনি বাচ্চা সুলভ আচরণে লেলিয়ে পড়ল, মিহি আপি, তুমি আমার সত্যি সত্যি আপি হও, রুহি আর মেহজাবিন আপির মতো? উত্তর করলেন হেনা বেগম। ও তোর আপি, ছোট আপি, সত্যি সত্যি আপি তোর। খুশিতে চিকচিক করে উঠল জেনির বাচ্চা সত্তা। মিহি চুপচাপ। তখনকার পর থেকে আর এক মুহূর্তের জন্য রাফির দিকে তাকানিও। রাফির সবার সাথে মিহিকে দেখে আনমনে মুচকি হাসল। এই দিনটা এভাবে কখনো আসবে কে ভেবেছিল তার ছোট্ট বইটা ফিরে আসবে একদিন না একদিন, তাও পরিচয়ের শেষে পরিচয় মিলবে তার। মিহিকে 6 দিন হসপিটালে রাখা হবে। রাতে সাবিনা বেগম আর হেনা বেগম হসপিটালে ছিলেন। রাফিকে জোর করে বাড়িতে পাঠানো হয়েছে। রাশেদ রায়হান চৌধুরী নিজের ছেলেকে সাথে নিয়ে বাড়িতে ফিরেছেন। রাফি ছটফট সত্তা, যা দীর্ঘ সময় বাড়িতে টেকেনি। সকালের আলো ফুটেছে কি ফোটেনি, সে ছুটে এসেছে হসপিটালে। মিহি ঘুমিয়ে ওঠেনি এখনো। সাবিনা বেগম আর হেনা বেগম ফ্রেশ হয়ে বসেছিলেন ওর পাশে। রাফি আসতেই ওনাদের পাঠিয়েছে ব্রেকফাস্ট করতে। ডাক্তার সকালে একবার ঘুমন্ত মিহিকে দেখে গেছে। কোনো প্রকার হাঁটা চলা ফেরা বারণ ওর। রাফি নিঃশব্দে ওর সম্মুখে বসল। মিহির জাগার সময় হয়ে গেছে। শরীরখানা ভীষণ দুর্বল, খানিক উষ্ণ ও। রাফি একবার কপালে হাত ছোঁয়ালো, এতেই ঘুমের ঘোরে চমকে উঠল মিহি।